হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আজ আমরা আর্টিকেলের উপরে চ্যাপ্টার এনেছি। এই আর্টিকেল চ্যাপ্টারটা আমরা আজকে শিখব যে আর্টিকেল জিনিসটা কি, ইংলিশে এর কিভাবে ব্যবহার করা হয় আর্টিকেলকে, তার উপরে আমরা চ্যাপ্টারটা শিখবো আজকে। এই আর্টিকেলের উপরে 25টা কোশ্চেনের একটা চ্যাপ্টার আমরা অলরেডি ভিডিও করে পাঠিয়েছি, তোমরা সেটা ইউটিউবে দেখে নিতে পারো। এছাড়া আরও বাকি যে সাবজেক্টসগুলো আছে সেগুলোরও ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা পেয়ে যাবে। এছাড়া আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমরা প্লে স্টোরে গিয়ে বিবর্ণ এডুকেশনাল বিবর্ণ বলে সার্চ করবে, দেখবে ওই লোগোটা দেখাচ্ছে, ওইখানে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওখানে সমস্ত সাবজেক্টসের উপরে ইনক্লুডিং ইংলিশ শর্ট কোশ্চেন্স দেওয়া আছে, তোমরা ওগুলো নিয়ে পড়ো, তোমাদের খুব কাজে লাগবে। তাহলে চলো আজকের আমরা কিনা আর্টিকেল জিনিসটা কি সেটা কিনে আমরা শিখব। আচ্ছা দেখো, এই আর্টিকেলটা কি না, দেখো কি লেখা আছে, চ্যাপ্টার অন আর্টিকেলস ফর অল টাইপস অফ এক্সামস, কম্পিটিটিভ এক্সামস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ড এক্সামস। অর্থাৎ তোমাদের জন্য আমি চ্যাপ্টারটা এমনভাবে বানিয়েছি যে এটা যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও কাজে লাগবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত স্কুল আছে, সরকারি স্কুল আছে বা বেসরকারি স্কুল আছে, সমস্ত স্কুলে 9, 10, 11, 12 সিলেবাসে যে আর্টিকেলস রয়েছে, অনেক 7, 8-এও থাকে অনেক স্কুলে, সেই স্টুডেন্টসদেরও অনেক কাজে লেগে যাবে এই চ্যাপ্টারটা। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে সরাসরিভাবে আজকে প্রবেশ করি। তাহলে দেখো আর্টিকেল জিনিসটা কি। দ্য আর্টিকেলসের মধ্যে পড়বে হচ্ছে তিনটে জিনিস, এ, অ্যান আর দি। এই তিনটেকে বলা হয় হচ্ছে ডিটারমিনার্স। ঠিক আছে, ডিটারমিনার্স মানে হচ্ছে যা কোনো জিনিসকে ডিটারমাইন করে বলে, কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি এবার আমরা স্টেপ বাই স্টেপ শিখব। দেখো ইন্ট্রোডাকশনে কি বলা আছে, হোয়াট আর আর্টিকেলস, আর্টিকেলস কি। দেখো আর্টিকেলস আর স্মল বাট পাওয়ারফুল ওয়ার্ড। আর্টিকেল কিনা ছোট ছোট শব্দ, কিন্তু এগুলো খুব শক্তিশালী শব্দ। ইউজড বিফোর নাউন্স, এটা কোনো নামের আগে ব্যবহার করা হয়, নাউন্সের আগে ব্যবহার করা হয়। আর এই আর্টিকেলের মধ্যে কি কি পড়বে না, এ, অ্যান আর দি, এই তিনটে হচ্ছে আর্টিকেলের মধ্যে পড়ে। আচ্ছা প্রথমে আমরা এ আর এন শিখবো, তারপরে আমরা দি শিখবো, তারপরে এ আর এন কাদের কাদের আগে ব্যবহার করা হয় সেগুলো শিখবো, আর দি কাদের কাদের আগে ব্যবহার করা হয় আমরা সেগুলো শিখবো। তাহলে দেখো প্রথমে এ অ্যান্ড এন, এটা সম্পর্কে কি বলা আছে যে এ অ্যান্ড এন মিনস ওয়ান ইন নাম্বার। এ অথবা এন এটা মানে করে কি না, ওয়ান ইন নাম্বার। ওয়ান ইন নাম্বার মানে হচ্ছে যেটা সংখ্যাতে একটা, যেটা সংখ্যাতে একটা বোঝাবে, একের বেশি নয়। তাহলে যখনই কোনো নাউনের আগে এ ব্যবহার করা হয় অথবা এন ব্যবহার করা হয়, তখন সেই নাউনটা কিনা সংখ্যাতে একটা বোঝায়। আচ্ছা এই এ আর এন কে বলা হয়েছে ইনডিফিনাইট আর্টিকেলস। ইনডিফিনাইট আর্টিকেলস কথাটা মানে হচ্ছে যে কোনো যে নাউনটার আগে এ বা এন ব্যবহার করা হচ্ছে বা হয়েছে সেটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সাধারণভাবে বলা হয়। ওই জন্য ব্র্যাকেটে লেখা আছে কিনা, রেফার টু এনি নন স্পেসিফিক নাউন্স অ্যান্ড এ গ্রুপ। ঠিক আছে, কোনো নন স্পেসিফিক নাউন্সের আগে বসে অথবা গ্রুপের আগে বসে, একটা দলের আগে বসে। ঠিক আছে, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট করে বলা হবে না। যেমন এক্সাম্পলে দেখো, এ বয়, একটি ছেলে। এখানে একটি ছেলে বলতে কোন ছেলেটাকে বলা হচ্ছে, নির্দিষ্ট করে কোনো ছেলের কথা বলা হচ্ছে না, এটা কিনা সাধারণভাবে একটা ছেলের কথা বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে না, এ গ্রুপ অফ বয়েজ, এক দল ছেলেরা। তাহলে এখানে যে ছেলেদের দলটার কথা বলা হচ্ছে, গ্রুপটার কথা বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট করে গ্রুপের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা সাধারণভাবে যে এক দল ছেলেরা। তারপর কি বলা হচ্ছে না, অ্যান অ্যাপেল, একটি আপেল। তাহলে কোন আপেলের কথা বলা হচ্ছে না, একটা সাধারণভাবে একটা আপেলের কথা বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট করে আপেলের কথা বলা হচ্ছে না। অর্থাৎ এ বা অ্যান ব্যবহার করা হয়, মনে রাখবে যে যেটা সংখ্যাতে হবে একটা, এবং এটা অনির্দিষ্ট নাউনের আগে ব্যবহার করা হয়। ঠিক আছে, ডেফিনাইট করে বা স্পেসিফিক করে বলা হবে না, ওই জন্য এটাকে বলা হচ্ছে নন স্পেসিফিক নাউনের আগে বা গ্রুপের আগে এ আর অ্যান ব্যবহার করা হয়। একটু মনে রাখো যে দেখো বয়ের আগে এ বসেছে, গ্রুপ অফ বয়েজের আগে এ বসেছে, আবার অ্যাপেলের আগে অ্যান বসেছে। কেন এই জিনিসটা হলো সেটা আমরা একটু পরে এসে শিখবো। আচ্ছা তাহলে এ আর অ্যান এটা অনির্দিষ্ট করে বলা হয় কোনো নাউনকে। এবার আসছে হচ্ছে দি। দি হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, ঠিক এ আর অ্যান এর উল্টো, ঠিক বিপরীত। আচ্ছা এটা কি জন্য ব্যবহার করা হয় না, রেফার্স টু এ স্পেসিফিক নোন অর ইউনিক নাউন।
এই দি ব্যবহার করা হয় একদম নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝানোর জন্য, অথবা নুন যে নাউনটা আগে থেকে জানে সাবজেক্ট যে নাউনের মানে একজন যিনি লিখছেন বা যিনি ধরো বলছেন তিনি কোন নাউনের ক্ষেত্রে দিটা ব্যবহার করছেন সেটা তিনি আগে থেকে জানে, অথবা ইউনিক নাউন মানে হচ্ছে যেটা বেশ বিখ্যাত কোনো নাউন তার আগে বসে। যেমন যেমন দেখো দা বয় একটি ছেলে, তাহলে এ বয় মানে একটি ছেলে আর দা বয় মানে ছেলেটি। তাহলে দেখো নির্দিষ্ট এ বয় যখন বলছে, যখন এ বয় বলা হচ্ছে তখন একটা ছেলে বোঝাচ্ছে, কোন ছেলে বোঝা যাচ্ছে না। কিন্তু দা বয় যখনই বলা হচ্ছে ছেলেটি, তখন এটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটা একটা। আরেকভাবে বলা যায় যে দা বয় যখনই বলছি তখন কি না ওই ছেলেটাকে আমি আগে থেকেই চিনি। যখন আমি এ বয় বলছি তখন ছেলেটাকে আমি আগে থেকে চিনি না, জাস্ট ছেলেটাকে আমি দেখেছি আর বলছি এ বয়। আর দা বয় যখন বলা হচ্ছে ছেলেটি, তখন ছেলেটিকে আমি আগে থেকেই চিনি, এটা একটা। আচ্ছা, তারপরে কি না কোনো ইউনিক নাউনের আগে ব্যবহার করা হয় বা নোন নাউনের আগে ব্যবহার করা হয়, যেটা নাউনটা আগে থেকেই নোন, উই নো দ্য নাউন বিফোর হ্যান্ড। যেমন ধরো দা সান সূর্য, দা মুন, ঠিক আছে। তাহলে এদেরকে কিনা আমরা জানি, তাই সান মুন এদের আগে সবসময় দি বসে। আর কিনা ইউনিক নাউন যেটা খুব বিখ্যাত নাউন, যেমন ধরো পৃথিবীতে যে জিনিসগুলো খুব বিখ্যাত, যেমন তাজমহলের আগে দি বসানো হবে। আচ্ছা, এইবারে একটা বেসিক ডিফারেন্স আছে এ এন আর ডি এর মধ্যে, যেটা আমি তোমাদেরকে এখানে ব্যবহারে শেখাবো। দেখো ব্যাখ্যাতে নিয়ে গিয়ে শেখাবো। দেখো এ অথবা এন এটা সবসময় কিনা সংখ্যায় একটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনলি ওয়ান। যেমন ওখানে ছিল এ বয় অ্যান অ্যাপেল, আমি এখানে লিখছি ধরো এ বুক, অ্যান আমব্রেলা। তাহলে দেখো এখানে এ বুক বলতে সংখ্যাতে একটা বইকে বোঝাচ্ছে, সংখ্যাতে কিনা একটা বইকে বোঝাচ্ছে, ওয়ান বুক। এ বুক মিনস ওয়ান বুক। আচ্ছা, অ্যান আমব্রেলা মানে একটি ছাতা যখনই বলা হচ্ছে তখনও এখানে কি বোঝাচ্ছে না, আমব্রেলার সংখ্যাটা কিনা সংখ্যাতে একটা, আমব্রেলার সংখ্যাতে একটা। অর্থাৎ এ আর অ্যান সব সময় সংখ্যায় একটা জিনিস, একটা নাউন বোঝাবে তার আগে ব্যবহার করা হয়। এবারে হচ্ছে দি। দেখো এবার যখন আমরা দি এর ব্যবহারটা শিখবো, দি কোনো জিনিস সংখ্যাতে একটা বোঝালে তার আগেও দি ব্যবহার করা যাবে। আবার কোনো জিনিস যদি সংখ্যায় একের বেশি হয়, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, যাই হোক না কেন তার আগেও কিনা দি ব্যবহার করা যায়। যেমন ধরো যদি বলা হয় যে দা পেনটি, এখানে একটাই পেনকে বোঝাচ্ছে, পেনটি বা কলমটি। তাহলে এখানে কলমটি, এখানে সংখ্যাতে কটা বোঝাচ্ছে, কলম একটা। আবার ধরো যদি আমি বলি যে দা পেন, তাহলে দেখো এইটার মানে হচ্ছে কলমগুলি। অর্থাৎ দিক একজনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, একের বেশির ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবারে দা পেন কলমগুলি, এখানে কতগুলো পেন আমরা জানি না, ধরো আমি মোটামুটি ভাবে ধরে নিলাম এখানে 5টা পেন আছে। ওকে, তাহলে এ এন আর ডি এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিনা এ আর এন সবসময় সংখ্যায় একজনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর ডি সংখ্যায় একের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, একের বেশির ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এ আর এন একটা নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডি একটি নাউন অথবা একের বেশি নাউনের ক্ষেত্রেও দি ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে এই বেসিক পার্থক্যটা মনে রেখে দেবে। আচ্ছা, ওই বেসিক রুলটা মনে রাখতে হবে। এবারে কি না আমরা এ আর এন এর যে ইউজেস সেগুলোতে এবারে আমরা বেশি করে প্রবেশ করবো। দেখো কি বলছে। আচ্ছা, এ আর এন এই দুটো আমি একটু আগেই বলেছি যে সংখ্যায় একটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যায় একটির ক্ষেত্রে যে নাউনগুলো আসে, ধরো নাউন আছে, সেই নাউন অনেক সময় কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অনেক সময় ভাওয়েল দিয়ে শুরু হয়, তাদের উচ্চারণও সেই রকম হয়। সেটার উপরে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের শিখতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। দিস রুল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এই নিয়মটা শেখার আগে আমরা একটু ইংলিশ ভাওয়েলে চলে আসবো। ঠিক আছে, তাহলে ভাওয়েল গুলো কি কি আছে না, এ ই আই ও ইউ, দিস 5 letters আর ভাওয়েল।
দিস 5 লেটার্স আর দ্য ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। এই 5টা লেটার ইংলিশ অ্যালফাবেটে কিনা ভাওয়েল, ঠিক আছে। এ ই আই ও ইউ, আর এই 5টা লেটারকে বাদ দিলে আর যে ওয়ার্ড লেটার্স গুলো পড়ে থাকে, যেমন সি থাকে, বি থাকে, এফ থাকে, এল, এম, কে, এস এটসেট্রা, এগুলো হচ্ছে সব কনসোনেন্ট। ওকে, আচ্ছা, এবারে বেসিক রুলে কি বলছে, অন প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, উচ্চারণের উপরে কি আছে দেখা যাক কি বলছে। দেখো এটা যে ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডস গুলোকে উচ্চারণ করার সময় কনসোনেন্ট সাউন্ড আসে তাদের আগে এ বসবে, আর যে সমস্ত ওয়ার্ডস গুলোকে উচ্চারণ করার আগে ভাওয়েল সাউন্ড আসে তাদের আগে কিনা অ্যান বসবে। এটা হচ্ছে নিয়ম। যেমন দেখো, আই হ্যাভ গিভেন হেয়ার সাম এক্সাম্পল। দেখো কি আছে, এ বুক, এ বয়, এ গার্ল, এ রোজ, এ ট্রি, এ ডগ এটসেট্রা। তাহলে বুকের বি, বয়ের বি, গার্লের জি, রোজের আর, ট্রিয়ের টি, ডগের ডি, এগুলো সব কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। অল দিস ওয়ার্ড স্টার্টস উইথ কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। এগুলো সব কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। আর পরের গুলোতে কি আছে দেখো, অ্যান আমব্রেলা, অ্যান আঙ্কেল, অ্যান আউল, অ্যান আই, অ্যান ইন্ডিয়ান, অ্যান ইংলিশ টিচার, অ্যান আমেরিকান এটসেট্রা। এই পরের যে ওয়ার্ডস গুলো রয়েছে দে অল স্টার্টস উইথ ভাওয়েল সাউন্ড। তাহলে যখনই কোনো ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে তার আগে এ বসবে, আর যখনই কোনো ওয়ার্ড ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে তার আগে কিনা অ্যান বসবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা খুব ইম্পর্টেন্ট রুল আছে। এই রুলটা একটু মনে রাখতে হবে। এটা অনেক স্টুডেন্টস এই রুলটাতে কনফিউজ হয়ে যায়, এ লট অফ স্টুডেন্টস গেট কনফিউজড, কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে। পড়লেই ভালোভাবে মনে থেকে যাবে। দেখো এখানে নোটেতে লেখা আছে, when ইউ অ্যান্ড ই সাউন্ড ইউ অ্যান্ড ও সাউন্ডস ওয়া দে টেক এ। অর্থাৎ যখন, দেখো যখন কি বলছে যে যখন ইউ আর ই সাউন্ড ইউ অ্যান্ড ও সাউন্ডস ওয়া দে টেক এ। যখন ইউ আর ই এর সাউন্ড ইউ হয় আর ও এর সাউন্ড যখন ওয়া হয় তখন তাদের আগে কিনা এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউরোপিয়ান, এ ওয়ান আইড ম্যান এটসেট্রা। দেখো এখানে ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এটা ভাওয়েল, নিঃসন্দেহে ইউটা কিনা ভাওয়েল, ইউ ইজ এ ভাওয়েল, কিন্তু এর উচ্চারণটা কি হচ্ছিল ইউ, তাই তার আগে এ বসেছে। ইউনিয়ন, দেখো তা ইউ, আবার এগেন ইউ উচ্চারণ হচ্ছে, তাই তার আগে এ বসেছে। ইউরোপিয়ান, দেখো এখানে উচ্চারণটা কিনা ইউ হচ্ছে, তাই জন্য তার আগে এ বসেছে। আচ্ছা, ওয়ান আইড ম্যান, দেখো এখানে ও দিয়ে শুরু হচ্ছে, কিন্তু ও এর উচ্চারণটা কি হচ্ছে না ওয়া, ওই জন্য এর আগে এ বসেছে। আর পরের নিয়মটাতে কি বলা আছে, when u sounds a and e sounds I and e and h sounds o or a they take an। আচ্ছা, তাহলে দেখো এবং পরেরটাতে কি বলছে, যখন ইউ আ উচ্চারণ করবে, ই আই উচ্চারণ করবে অথবা ই উচ্চারণ করবে, আর এই যখন অ বা আ উচ্চারণ করবে তখন তাদের আগে কিনা অ্যান বসবে। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা বারবার পড়ে পড়ে মনে রাখবে, এক্সাম্পলস গুলো বেশি করে পড়বে। ওকে, গো থ্রু দ্য এক্সাম্পলস টাইম অ্যান্ড এগেন, বারবার করে এক্সাম্পলস গুলো পড়বে, মনে থেকে যাবে। দেখো অ্যান আমব্রেলা, এখানে দেখো আবার ইউ আ উচ্চারণ করছে। অ্যান আই, এখানে ই না ই কিসের উচ্চারণ করছে না আ। অ্যান ইগল, এখানে ইটা আবার কিনা ই উচ্চারণ করছে। অ্যান অনেস্ট ম্যান, দেখো এইচ এর আগে কিনা অ্যান বসলো, কেন বসলো না এইচ এখানে অ উচ্চারণ করছে, ভাওয়েল সাউন্ড করছে, ঠিক আছে। যেমন ধরো অ্যান অনেস্ট ম্যান এটা হয়েছে, কিন্তু যদি হ্যাট থাকতো তখন এ হ্যাট হতো, তার কারণ কিনা এইচ তখন হ উচ্চারণ করছে, কিন্তু এখানে এইচ যখন অ উচ্চারণ করবে, যখন অ উচ্চারণ করবে এইচ তখন তার আগে কিনা অ্যান বসবে। আর এক্ষেত্রে মনে রাখবে যে এইচ যখন অ উচ্চারণ করে অথবা আ উচ্চারণ করে তারপরে সবসময় এই ও লেটারটা বসে থাকে, মনে রেখে দেবে। এটা মনে রাখা সহজ রাস্তা। পরেরটা দেখো অ্যান আওয়ার, তাহলে দেখো এখানেও এইচ এর আগে এইচ কিনা আ উচ্চারণ করছে, কারণ এরপরে কিনা ও বসানো আছে। এইচ যখন ও অ অথবা আ উচ্চারণ করে তখন জানবে তারপরে সবসময় কি না এই ও ওয়ার্ডটা, এই ও লেটারটা বসে থাকবে। এটা মনে রেখে দেবে, বুঝতে পারলে, এটা মনে রেখে দেবে। আচ্ছা,
আর ই এর ক্ষেত্রে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখবে যে ই যখন ইউ উচ্চারণ করবে তখন জানবে যে এই ই এর পরে এই ইউ লেটারটা বসে থাকবে, এটা মনে রেখে দেবে, এই ইউ লেটারটা বসে থাকবে, তবেই ও ইউ উচ্চারণ করবে। তাহলে এই নিয়মটা মনে রেখে দেবে, এটা কিন্তু খুব দেয়, এর উপরে কিন্তু কোশ্চেন ফেলে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এটা একটা বেশ, এটা ইংলিশ গ্রামারে আর একটা নিয়ম। এখানে দেখো, দেয়ার আর সাম একাডেমিক ডিগ্রি, পলিটিক্যাল পোস্ট, অর্গানাইজেশন বিফোর উইচ উই অলওয়েজ ইউজ অ্যান্ড নট এ। আচ্ছা, কিছু একাডেমিক ডিগ্রিস আছে এবং কিছু পলিটিক্যাল পোস্ট আছে, কিছু অর্গানাইজেশন আছে যাদের আগে সবসময় কিনা অ্যান্ড ব্যবহার করতে হয়, এ ব্যবহার আমরা কখনো করতে পারি না। এবার এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, অ্যান এম এ, এটা একটা কিনা ডিগ্রি, এটা একটা একাডেমিক ডিগ্রি। অ্যান এম এ, অ্যান্ড এমবিবিএস, অ্যান্ড এমডি, অ্যান্ড এফআরসিএস, অ্যান্ড এমএসসি, অ্যান্ড এমকম, অ্যান্ড এলএলবি। এবার দেখো, এগুলো সব কিনা একাডেমিক ডিগ্রি সব। আচ্ছা, এবারে অ্যান এমএলএ, এগুলো কিনা পলিটিক্যাল পোস্ট। এমএলএ অ্যান্ড এমপি, এগুলো পলিটিক্যাল পোস্ট। আচ্ছা, অ্যান্ড এনজিও, এটা কিনা অর্গানাইজেশন। অ্যান্ড এসএমএস, আচ্ছা এই এসএমএস জিনিসটা বলে দিলাম, আমরা যারা এসএমএস পাঠাই, হ্যাঁ তোমরাও নিশ্চয়ই বন্ধুদেরকে এসএমএস পাঠাও, এই এসএমএস এর আগে কিন্তু সবসময় কিনা অ্যান্ড বসবে। আচ্ছা, কেন হচ্ছে দেখো, সব এখানে দেখো, এম এ এম, এমবিবিএস এম, এমডি এম, এফআরসিএস এফ, এমএসসি তে এম, এম কমে এম, এলএলবি তে এল, এমএলএ তে এম, এমপি তে পি, এনজিও তে এন, এসএমএস এ এস। হয়তো সবই এগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা, সব কটাতেই আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু এদের উচ্চারণটা আসছে কিনা ভাওয়েল, ভাওয়েল সাউন্ড নিয়ে এরা আসছে। যেমন দেখো, লেখা হচ্ছে যে এম এ, কিন্তু উচ্চারণ কি, আমরা উচ্চারণে কি বলছি না, এম এ, এম এ। তাহলে দেখো, এখানে এম এর উচ্চারণটা কি না, এম হয়ে যাচ্ছে, এম, অর্থাৎ এম, এরম উচ্চারণ আছে, মানে এম, ঠিক আছে? আবার দেখো, এল এল বি, এল এল বি, এল কনসোনেন্ট নো ডাউট, কি এল ইজ এ কনসোনেন্ট, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু এল এর উচ্চারণটা কি হচ্ছে না, এল, এ, অর্থাৎ এ, এই ভাওয়েল সাউন্ড চলে আসছে, তাই কিনা এল এল বির আগে এন বসেছে। বাকিগুলোকেও তোমরা উচ্চারণ করে দেখবে, দেখবে সব ভাওয়েল সাউন্ড আসছে, ঠিক আছে? ওই জন্য এদের আগে সবসময় কিনা এন বসে। আর এইভাবে যদি তোমাদের আরেকভাবে মনে রাখতে পারো, এই যতগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, এগুলো একটুখানি তোমরা পড়ে মনে রেখে দেবে, গো থ্রু দ্য এক্সাম্পল এগেন এন্ড এগেন, and eventually you can be able to keep it in your mind, ঠিক আছে? তোমরা এটা মনের মধ্যে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা রুল নাম্বার 2 তে কি, রুল নাম্বার 2 তে কি আছে, রুল 2। আচ্ছা, তারপরে এ অথবা এন এর কি ব্যবহারে এবার আমরা ব্যবহারগত শিখে আসবো। দেখো, বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন মেনশনড ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা দেখো, যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার আমি একটু আগে বলেছি, সিঙ্গুলার মানে হচ্ছে এক, সিঙ্গুলার মানে হচ্ছে সংখ্যায় এক। আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এ আর এন সবসময় সংখ্যাতে একজনকে বোঝাবে, ওয়ান ইন নাম্বার। যখন কোনো একটা নাউনকে প্রথমবারের জন্য বলা হয়, ইন্ট্রোডিউস করা হয়, তার আগে সবসময় কিনা এ বসে, তার আগে কখনো এ বসে অথবা এন বসে, সেটা এই উচ্চারণের উপর ডিপেন্ড করবে, কিন্তু দি কখনো বসাতে পারবো না। যেমন দেখো, বলা হচ্ছে যে আই স এ ক্যাট অন দ্য রুফ, ঠিক আছে? আমি ছাদের উপরে একটা বেড়ালকে দেখেছিলাম, অর্থাৎ এই বেড়ালটাকে আমি আগে কখনো দেখিনি। কিন্তু দেখো, এবার একটা কথা হচ্ছে, স্যার তাহলে রুফের আগে দি বসলো কেন? এই রুফটা হচ্ছে আমার বাড়ির ছাদ বা তোমাদের বাড়ির ছাদ, তোমরা যারা দেখেছো, বা ধরো তোমরাই দেখলে বেড়ালটাকে, তাহলে ছাদ থেকে তোমরা আগে দেখেছো, তাই তার আগে দি বসবে। কিন্তু বেড়ালটাকে আগে কখনো দেখোনি, ওই এই সেন্টেন্সটা মানে করলে সেটা দাঁড়ায় যে ইউ নেভার স দ্য ক্যাট বিফোর, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর সিইং দ্য ক্যাট, এই প্রথমবার তুমি বেড়ালটাকে দেখছো, তাই হ্যাঁ, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ সি দ্য ক্যাট। ওকে, এই প্রথমবার তোমরা বেড়ালটাকে দেখছো, তাহলে কি বলছে, আই স এ ক্যাট অন দ্য রুফ, আমি ছাদের উপর একটা বেড়াল দেখেছিলাম। তাহলে দেখো, এইখানে যখন বিড়ালটার কথা বলা হচ্ছে, এই বিড়ালটাকে কিনা আমি আগে আমরা কিনা আগে কখনো দেখিনি বিড়ালটাকে, এই প্রথমবার দেখছি। অর্থাৎ কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর সিঙ্গুলার নাউনকে এবং কাউন্টেবল কি নাউন মানে কি,
না যেটাকে গোনা যায়, তাহলে বেড়াল একটা আমরা গুনতে পারি। যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে প্রথমবারের জন্য মেনশন করা হয়, সেন্টেন্সে লেখা হয়, হ্যাঁ, তার আগে আমরা নয় এ বসাবো, আর তা না হলে কিনা অ্যান বসাবো, সেটা উচ্চারণ উপরে, কিন্তু আমরা জি বসাতে পারবো না। আচ্ছা, তারপরে দেখো রুল নাম্বার 2 তে কি বলছে, টু ইন্ডিকেট ওয়ান ইন নাম্বার। আচ্ছা, দেখো মিনিং ওয়ান। আচ্ছা, আমরা বলি না ওয়ান, ওয়ান মানে একটি। ওয়ান মানে কি? ওয়ান মানে একটি, আমরা জানি। ঠিক আছে, চলো আমরা একটু এটা বড় পেজে একটু শিখি। ধরো ওয়ান, আমরা এইভাবে বানানে লিখি ওয়ান, আর সংখ্যায় কি লিখি না ওয়ান, এইভাবে লিখি। আচ্ছা, এই ইংরেজিতে যেটা আমরা ওয়ান বা এটা লিখি, জানবে যে এই ওয়ানের জায়গায় এও ব্যবহার করা যায়। এটা মানে মানে ওয়ান মিনস একটি, এ মিনস একটি, অর্থাৎ ওয়ান আর এর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার চলো যাক। তাহলে কি বলছে, সি উইল রিটার্ন ইন অ্যান আওয়ার, ও মেয়েটি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা মেয়েটি কিনা 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে, তাহলে সি উইল রিটার্ন ইন অ্যান আওয়ার, তাহলে এখানে এক বোঝাচ্ছে 1 ঘন্টা। আর এখানে দেখো আওয়ার, এইচ দিয়ে শুরু হলো, উচ্চারণ লিখে এসেছে না ওই জন্য অ্যান বসবে। আচ্ছা, তারপরে এ কিসের আগে বসবে? আচ্ছা, এ বা এন তারপরে কিসের আগে বসবে? দেখো বিফোর এ সিঙ্গুলার নাউন প্রেজেন্টিং অ্যান এন্টায়ার ক্লাস, অর্থাৎ এ ব্যবহার করে কিনা সব সময় একটা পুরো জাতিকে বুঝিয়ে যাবে, এন্টায়ার ক্লাসটাকে বোঝানো যায়। যেমন দেখো এ টাইগার ইজ এ ফায়ার অ্যানিমেল, তার মানে কি বাঘ হলো একটি ভয়ঙ্কর পশু। তাহলে এখানে এ টাইগার মিনস অল টাইগার, সেখানে একটা বাঘ দিয়ে সমস্ত বাঘের কথা বলে দেওয়া হচ্ছে। এ টাইগার ইজ এ ফায়ার অ্যানিমেল, ফায়ার মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর পশু। তাহলে এ টাইগার মিনস অল টাইগার। ঠিক আছে, ধরো যদি বলি যে এটাকে এ দিয়ে দেখলাম আমরা, এবার চলো আমরা এবারে এন দিয়ে শিখি। হ্যাঁ দেখো, অ্যান ইগল ইজ এ ভেরি পাওয়ারফুল বার্ড, ঈগল খুব শক্তিশালী পাখি। দেখো আমরা বাংলায় বলি ঈগল খুব শক্তিশালী পাখি, আর ইংরেজিতে বলা হয় অ্যান ইগল, এই অ্যানটা ব্যবহার করতে হয়। আমরা বাংলাতে আর বলি না যে একটি ঈগল হলো খুব শক্তিশালী পাখি, বাংলাতে এই আর্টিকেলটাকে উজ্জ্ব করা যায়। উই ক্যান, হ্যাঁ, উই ক্যান লিভ দিস article in our mother tongue Bengali, but in English we cannot leave this article an, তাহলে কিনা an eagle is a powerful bird, তার মানে কি একটি ঈগল, মানে ঈগল হলো একটি শক্তিশালী প্রাণী। এখানে an eagle means all eagle, all eagle। এখানে এই একটা ঈগলকে দিয়ে কিনা সমস্ত ঈগল পাখিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ঈগল হলো একটি শক্তিশালী পাখি, অর্থাৎ এখানে ঈগলের মধ্যে দিয়ে, একটা ঈগলের মধ্যে দিয়ে সমস্ত পাখিদের কথা বলে দেওয়া হচ্ছে। তাহলে সমস্ত ঈগল পাখিদের কথা বলা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ অ্যান এবং এজেস এন্টায়ার ক্লাসকে কি করে বুঝিয়ে দেওয়া যায়। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। ভিডিওটা তোমরা বারবার দেখবে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারটা। আচ্ছা, পরেরটা দেখো, ইন এক্সপ্রেশনস অফ স্পিড, প্রাইস আর রেশিও। দেখো এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ধরো এইগুলোর আগে সবসময় কিনা এ ব্যবহার করতে হয় বা এন ব্যবহার করতে হয়, আমরা জি ব্যবহার করতে পারবো না। যেমন দেখো কি বলছে, টুয়াইস এ ডে, টুয়াইস এ ডে মানে কিনা দিনে দুবার করে। এই যে টুয়াইস এ ডে, থ্রাইস এ ডে, এগুলোর ক্ষেত্রে সবসময় কিনা এ ব্যবহার করতে হয়। তারপর দেখো 100 কিলোমিটার অ্যান আওয়ার, অর্থাৎ কিনা 100 কিলোমিটার। ঠিক আছে, 100 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপর ধরো যদি বলে প্রাইজের ক্ষেত্রে, ধরো যদি বলি যে
100 রুপিস এ কিলো, তাহলে কিনা 1 কিলো কিনা 100 টাকা, তাহলে কিলো আওয়ার, তারপরে স্পিড যদি বোঝায় 2 এর সংখ্যা যদি বোঝায় দিনের সংখ্যা 2 আই সেটা এদের আগে সবসময় এ বসবে অথবা এন বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা মনে রাখবে, 2 আই সেটে 100 কিলোমিটার অ্যান আওয়ার, 100 রুপিস এ কিলো এটসেট্রা। আচ্ছা, বিফোর সার্টেন নাম্বারস অ্যান্ড কোয়ান্টিটিস। আচ্ছা, আরো কিছু নাম্বার বা কোয়ান্টিটিস আমরা দেখতে পাই, তাদের আগে সবসময় কিনা এ বসে। যেমন ধরো ডজন, এই ডজন ওয়ার্ডটার আগে কিনা সবসময় এ বসবে, ডজন ওয়ার্ডটার আগে কিনা সবসময় এ বসবে। এ 100, গিভ মি এ 100 রুপি নোট, তাহলে 100 এর আগে সবসময় কিনা এ বসবে। ঠিক আছে, এ লট অফ মনে রাখবে। আচ্ছা, এ লট অফ এর আগে আমরা এ বসাতে পারি। আচ্ছা, এ ফিউ এর আগে কিনা এ বসবে। তবে তবে কখনো কখনো এ ফিউ এর আগে দি ব্যবহার করাও যায়, তার একটা সম্পূর্ণ অন্য মানে আসে। ঠিক আছে, সেটা আমরা যখন আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টার শিখবো সেই চ্যাপ্টারে গিয়ে শিখবো। আপাতত তোমরা জেনে রাখো যে ফিউ এর আগে এ বসবে, এ ব্যবহার করা যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ আর এন এর ব্যবহার। এ আর এন এর ব্যবহারটার মধ্যে এমন বিশেষ কিছু নেই। তাহলে সংক্ষিপ্তভাবে যদি আমরা একবার এ আর এনটাকে একবার বলি, তাহলে কি না, এ আর এন সংখ্যায় একটাতেই একটা নাম্বারেই বসবে, যে যখন একটি সংখ্যায় বোঝাবে। এ অর এন ইজ ইউজড হোয়েন ইউজ বিফোর এ নাউন হোয়েন দ্য নাউন ইজ ওয়ান ইন নাম্বার। তাহলে এ আর এন ব্যবহার করা হয় সেই নাউনের আগে যেটা যখন নাউনটা কিনা সংখ্যাতে একটা। এটা একটা নিয়ম। আর কি না, এটা নির্ভর করে যে কনসোনেন্ট সাউন্ডের উপরে আসছে না ভাওয়েল সাউন্ডের উপরে আসছে, তার আগে আমরা এ বা এন বসাবো। যদি কনসোনেন্ট সাউন্ড নিয়ে আসে, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ এ কনসোনেন্ট সাউন্ড উই উইল ইউজ এ বিফোর ইট, and if the word starts with a vowel sound we will use an before it। ঠিক আছে, এইটা একটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই যে নিয়মটাতে আমরা দেখেছিলাম, যেটা আমি সবুজ কালি দিয়ে করে দিয়েছিলাম, এই যে এখানে যে ইউ বা ই, এটা যদি ইউ উচ্চারণ হয় বা ও যদি ওয়া উচ্চারণ হয় তার আগে এ বসে। আর ইউ যদি আ উচ্চারণ করে, ই যদি আই বা ই উচ্চারণ করে, এই যদি অ বা আ উচ্চারণ করে তার আগে এন বসে। এখানে সব এক্সাম্পলস দেওয়া আছে। আর কিছু কিছু একাডেমিক ডিগ্রিস আছে যার আগে সবসময় কিনা আমাদেরকে এন বসাতে হবে, কিন্তু এগুলো সবই সংখ্যায় একটা বোঝাচ্ছে। এ হোক বা এন হোক, যাই বসুক না কেন সংখ্যায় একটাই, এইটুকু মনে রেখে দেবে। আর আর একটা কি না, যখন কোনো জিনিসকে আমরা প্রথমবার ইন্ট্রোডিউস করছি, হোয়েন উই ইন্ট্রোডিউস সামথিং ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ টু ইউজ এ অর এন বিফোর ইট। যখন কোনো জিনিসকে আমরা প্রথমবার ইন্ট্রোডিউস করছি তার আগে সবসময় আমরা এ বসাবো বা এন বসাবো। ধরো যদি বলি আমি যদি এরকম একটা লিখি যে প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ, আমাকে লেখার জন্য একটা পেন দাও তো। তাহলে এখানে আমি কোনো নির্দিষ্ট করে কোনো পেন করছি না, জাস্ট প্রথমবার বলছি, তখন তার আগে কিনা এ বসবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো জিনিসকে আমরা প্রথমবার ইন্ট্রোডিউস করবো তার আগে সবসময় কিনা আমাদেরকে এ বসাতে হবে, ব্যাস এইটুকু একটা নিয়ম। ফলত এ আর এন এর ব্যবহারের বা নিয়মের মধ্যে বিশেষ কিছু ডিফিকাল্টি নেই। আচ্ছা, তাহলে এ আর এনটা আমরা শিখে গেলাম। এবার আমরা আসবো হচ্ছে দি এর ব্যবহার। দেখো, আচ্ছা, এবারে আমরা দি এর ব্যবহারে আসবো। ইউজেস অফ দি। দেখো, দি মিনস স্পেসিফিক অর অলরেডি মেনশনড অর প্রিভিয়াসলি নোন। অর্থাৎ দি এর মানেটা হলো, দি আমরা তখনই কোনো নাউনের আগে ব্যবহার করব যখন সেই নাউনটা কিনা একদম নির্দিষ্ট করে বলা থাকে, স্পেসিফিক অথবা অলরেডি মেনশন, যে নাউনটার কথা আগেই বলে দেওয়া হয়েছে, অথবা প্রিভিয়াসলি নোন, যে নাউনটা কিনা আগে থেকেই জানা, যে নাউনের সম্পর্কে আগে থেকেই জানা থাকে। ঠিক আছে, আর দি এর ক্ষেত্রে ওইটা মনে রাখতে হবে যে দি একটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আবার প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দি এর বিশেষ ব্যবহার। দি একদম নির্দিষ্ট করে বোঝানো হবে, অথবা আগে থেকে সেই জিনিসটাকে জানা আছে এটা বোঝানো যাবে, অথবা আগে থেকে সেই জিনিসটা মেনশন করা আছে অথবা উল্লেখ করা আছে, এরকম ক্ষেত্রে নাউনের আগে আমরা দি বসাবো। তাহলে দেখো, রুল নাম্বার 1 কি বলছে, বেসিক ইউজেস। হোয়েন টু ইউজ দি, কখন দি ব্যবহার করা হয়। দেখো,
প্রথমে কি আছে, প্রথম রুলটাতে কি বলছে, বিফোর সামথিং স্পেসিফিক অর অলরেডি মেনশনড, অর্থাৎ যেটা একদম স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট, অর অলরেডি মেনশনড যেটা আগে থেকেই কিনা উল্লেখ করে দেওয়া আছে। এবার দেখো সেন্টেন্সটাতে কি বলছে, আই স এ ক্যাট, দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, আমি একটা বেড়ালকে দেখেছিলাম, দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, সেই বেড়ালটি ছিল কালো। এইবার দেখো প্রথমে যখন বলা হচ্ছে যে আই স এ ক্যাট, এখানে বলছি যে আমি একটা বেড়ালকে দেখেছিলাম, বেড়ালটাকে তখন নির্দিষ্ট করা হচ্ছে না, এটা একটা বেড়ালকে জাস্ট দেখেছে বক্তা, সেটাই বলছে, স্পিকার জাস্ট সেটাই বলছে। তারপরে কিনা দেন দ্য ক্যাট ইজ বিং স্পেসিফাইড, তারপরে ক্যাটটা কিনা স্পেসিফাইড হচ্ছে, দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, বেড়ালটা ছিল কালো। এইবারে এই বেড়ালটাকে কিনা নির্দিষ্ট করা করে বলা হচ্ছে, স্পেসিফিক করে বলা হচ্ছে, তাই তার আগে কিনা জি বসেছে। ঠিক আছে, তাহলে আই স এ ক্যাট, দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, ব্র্যাকেটে দেখুন লেখা আছে ফার্স্ট মেনশন এ ক্যাট, প্রথমে এ ক্যাট ব্যবহার করতে হবে, আর তারপরে কি না সেকেন্ড মেনশনে স্পেসিফিক মেনশন দা ক্যাট, তখন দা ক্যাট ব্যবহার করতে হবে। চলো এটা আমরা আরো কয়েকটা এক্সাম্পলস দিয়ে একটু শেখার চেষ্টা করি। দেখো আই স এ হাউস, আমি একটা বাড়ি দেখেছিলাম, দা হাউস ওয়াজ ভেরি বিউটিফুল, সেই বাড়িটা ছিল খুব সুন্দর। তাহলে দেখো প্রথমে আমি হাউস যে বাড়িটা সেটাকে স্বাভাবিক সাধারণভাবে বললাম, কোনো স্পেসিফিক করছি না, যে আমি একটা বাড়ি দেখেছিলাম। এবার সেকেন্ড সেন্টেন্সে কি হচ্ছে না, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য হাউস ইজ বিং স্পেসিফাইড, এইবারে সেকেন্ড সেন্টেন্সটাতে সেই হাউসটা কিনা স্পেসিফাইড হচ্ছে, বা এটাকে আরেকভাবেও শেখানো যায় যে প্রথমে আমি হাউসটাকে সাধারণভাবে বলেছি, কিন্তু এই হাউসটাকে যখন সাধারণভাবে বলে দিলাম তখন কিনা এটা ইন্ট্রোডিউসড হয়ে গেল সেন্টেন্সের মধ্যে, দ্য হাউস হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন দ্য সেন্টেন্স। এরপরে কিনা দ্য হাউস ওয়াজ ভেরি বিউটিফুল, এই বাড়িটা ছিল কিনা খুব সুন্দর। এইবারে এই হাউসটাকে আমরা স্পেসিফাই করে বলছি, আমি স্পেসিফিক করে বলে দিচ্ছি, তাই তার আগে কিনা জি বসলো। ঠিক আছে, তাহলে আগে মেনশন করে দিয়েছি, তারপরে এবার সেটাকে স্পেসিফাইড করছি, কিন্তু আগে স্পেসিফাইড করে পরে মেনশন ওরকম হয় না, আগে সাধারণভাবে বলতে হবে, মেনশন করে দাও, তারপরে জি বসিয়ে তার দি বসে সেই সেই নাউনটাকে কিনা স্পেসিফাইড করতে হয়। ঠিক আছে, ধরো যদি বলি যে আর একটা সেন্টেন্স যদি বলি, আই বট সাম বুকস, আমি কিছু বই কিনেছিলাম, দ্য বুকস ওয়ার ভেরি ইন্টারেস্টিং, আর বইগুলো ছিল কিনা খুব ইন্টারেস্টিং, অর্থাৎ পড়তে খুব ভালো লাগে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে আমরা কি বলছি, যখন বইটা সম্পর্কে স্বাভাবিক বইগুলোকে সাধারণভাবে বলছি যে আমি কিছু বই কিনেছিলাম। এবার সেকেন্ড সেন্টেন্সে বইগুলো কিনা স্পেসিফাইড হয়ে যাচ্ছে, বা আরেকভাবে দেখলে প্রথম সেন্টেন্সে আমরা বইটার কথা মেনশন করে দিচ্ছি, উল্লেখ করে দিচ্ছি, এইবারে সেই বইগুলোকে কিনা আমরা স্পেসিফিক করে বলছি। তাহলে দ্য বুকস ওয়ার ভেরি ইন্টারেস্টিং, আর ওই বইগুলো ছিল খুব ইন্টারেস্টিং। সো আই বট সাম বুকস, দ্য বুকস ওয়ার ভেরি ইন্টারেস্টিং। তাহলে এইটা হচ্ছে নিয়মটা। ঠিক আছে, তাহলে দি কখন ব্যবহার করবো না, কোনো জিনিসকে স্পেসিফাই করে বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করব। আচ্ছা, পরেরটা যে আচ্ছা, এবারে আমরা সেকেন্ড নিয়মে কি শিখছি, হোয়াট ইজ আওয়ার সেকেন্ড রুল, বিফোর ইউনিক অবজেক্টস অ্যান্ড হেভেনলি বডিজ, অর্থাৎ যেগুলো ইউনিক, যেগুলো খুব অসাধারণ, ঠিক আছে,
এবং যেগুলো অথবা হেভেনলি বডিজ, অথবা আকাশের দিকে তাকালে আমরা যেগুলো দেখতে পাই সেগুলোকে হেভেনলি বডিজ বলা হয়, তাদের আগে সবসময় কিনা ডি বসে। যেমন দেখো দা সান, দা মুন, দা আর্থ, দা স্কাই এটসেট্রা, এগুলো মানে এগুলোর আগে সবসময় কিনা ডি বসে। আমাদের আর্টিকেলের উপরে কোশ্চেন আনসার উপরে যে চ্যাপ্টারটা আছে ওখানেও এটার উপরে কোশ্চেন আছে, সেখানেও এক্সপ্লেনেশন আমি দিয়েছি, তোমরা ওটাও দেখো, তাহলে খুব ভালো লাগবে। তাহলে কিনা দা সান, দা মুন, দা আর্থ, দা স্কাই, এগুলো কিনা সব হেভেনলি বডি, সেটা আকাশের দিকে তাকিয়ে আমরা এগুলোকে সব দেখতে পাই, এদের আগে সবসময় কিনা ডি বসে, এটা নিয়ম। আচ্ছা, পরের নিয়মটাতে কি বলছে দেখা যাক। নাম্বার 3, বিফোর সুপারলেটিভ ডিগ্রিজ অ্যান্ড অর্ডিনালস। আচ্ছা দেখো, আগে সুপারলেটিভ ডিগ্রিটা কি সেটা শিখবো, আর তারপরে অর্ডিনালস কি আমরা সেটা শিখবো। দেখো, দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য টলেস্ট বিল্ডিং, এগুলোকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি তিনটে হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন গুড এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট এটা কিনা সবসময় সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এই যে টি এন্ডিং হতে হবে, টি দিয়ে শেষ হচ্ছে, যেমন দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য স্লোয়েস্ট, দ্য মোস্ট বিউটিফুল এটসেট্রা। যখনই সুপারলেটিভ ডিগ্রি হবে তার আগে সবসময় কিনা দি বসবে, এটা নিয়ম। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কিনা দি বসবে, এটা নিয়ম। আচ্ছা, আর কিনা অর্ডিনালস এর আগে ব্যবহার করা যায়। যেমন অর্ডিনালস বলা হয় হচ্ছে যেমন ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এগুলোর আগে সবসময় কিনা দি ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা একটু বড় পেজে গিয়ে শিখবো। দেখো, তাহলে যদি বলা হয় যে দ্য পিকক ইজ দ্য মোস্ট বিউটিফুল বার্ড, অর্থাৎ ময়ূর হলো সবচাইতে সুন্দর পাখি। তাহলে দেখো এখানে এই মোস্টটা এটা কিনা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মোস্টের আগে সবসময় কিনা দি বসবে। আচ্ছা, ধরো যদি বলা হয় যে দ্য স্নেল ইজ দ্য স্লোয়েস্ট ক্রিয়েচার অন আর্থ, অর্থাৎ স্নেল, এই যে স্নেল মানে হচ্ছে শামুক, শামুক হলো সব পৃথিবীর মধ্যে সবচাইতে স্লোয়েস্ট ক্রিয়েচার, সবচাইতে ধীর গতির প্রাণী। আচ্ছা, এখানে একটা জিনিস, তাহলে এখানে কিনা দেখো, এখানে স্নেলের আগে দি বসলো, দ্য স্নেল ইজ দ্য স্লোয়েস্ট ক্রিয়েচার অন আর্থ। দেখো এখানে আমরা প্রথমে দেখো স্লোয়েস্ট এটা কিনা সুপারলেটিভ ডিগ্রি, আচ্ছা এখানে স্নেলের আগে আমরা জি বসিয়েছি। একটু আগে এর ব্যবহার করতে গিয়ে আমরা শিখেছি যে যখন এ বসানো হয় একটা সিঙ্গুলার নাউনের আগে তার পুরো ক্লাসটাকে বুঝিয়ে যায়। যেমন এ টাইগার ইজ এ ফায়ার অ্যানিমেল। আচ্ছা, ঠিক এ বসিয়ে যেরকম একটা পুরো জাতিকে বোঝানো যায়, ঠিক জি বসিয়েও একটা পুরো জাতিকে বোঝানো যায়। অর্থাৎ এখানে আমরা, এটা আমি জি এর ব্যবহারে শেখাবো বলে ওখানে আমি আর লিখিনি, এখানে শেখাবো বলে এ ব্যবহার করেও করা যাবে, জি ব্যবহার করেও করা যাবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই ব্যবহার করি আর দি ব্যবহার করি, অর্থাৎ এখানে আমরা এও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। দ্য স্নেল ইজ দ্য স্লোয়েস্ট ক্রিয়েচার অন আর্থ, অথবা এ স্নেল ইজ দ্য স্লোয়েস্ট ক্রিয়েচার অন আর্থ, আমরা ডি আর এ দুটোই ব্যবহার করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, এক্ষেত্রে কিন্তু এই যে নাউনটা, এই নাউনের সাথে কিন্তু কোনো এস যোগ হবে না, এটাকে সিঙ্গুলারে রাখতে হবে।
ঠিক আছে। আচ্ছা, এটা একটা। আর একটা দি এর ব্যবহার শিখতে গিয়ে আমরা কি শিখেছিলাম, যে দা মুন, দা সান, দা স্কাই, দা আর্থ এটসেট্রা। আর্থের আগে দি বসেছিল ওখানে, কিন্তু এখানে আমি দেখো আর্থের আগে দি বসাইনি, এখানে বসবে না। কারণ যে আর্থের আগে অন আছে, যদি আর্থের আগে অন বসে যায়, অন এই প্রেপোজিশনটা বসে, তাহলে আমরা কিন্তু আর্থের আগে দি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এটা আর একটা নিয়ম। দি এর ব্যবহারটা একটু জটিল, হ্যাঁ, দি ইজ এ বিট কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড। দি এর ব্যবহারটা বোঝা একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটা এমন কোনো ব্যাপার নেই। পড়লে এবং ভিডিওটা ভালো করে দেখবে, তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কটা জিনিস শিখলাম, আপাতত তিনটে এই সেন্টেন্সটাতে, যে কোনো একটা প্রাণী পুরো জাতিটাকে বোঝাতে গেলে তার আগে আমরা এও ব্যবহার করতে পারি, দিও ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে সেই নাউনটাকে সিঙ্গুলারে রাখতে হবে, অর্থাৎ এ সি এস যোগ করতে পারবো না। এটা আর একটা গেলে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, দেখো এখানে দি বসে গেছে, কোনো এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে গেছে। আর কিনা আর্থের আগে দি বসে, কিন্তু আর্থের আগে যদি অন প্রেপোজিশনটা বসে যায়, তার আগে কখনো দি বসবে না। চলো এই টাইপের একটা সেন্টেন্স আমাদেরকে শিখতে হবে। ধরো যদি বলা হয় যে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা হলো গোল, তাহলে দেখো এখানে আর্থের আগে কোনো প্রেপোজিশন নেই, তাই দি বসেছে, এটা নিয়ম। কিন্তু যদি বলি যে আমরা পৃথিবীতে বাস করি, তখন লিখতে হবে যে উই লিভ অন আর্থ। উই লিভ অন দ্য আর্থ হবে না, উই লিভ অন দ্য আর্থ হয় না। এখানে এই জন্য ডিটাকে লিখে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, ডিটা হবে না। অর্থাৎ তার কারণ কিনা আর্থ এই আগে যখন অন বসে আছে, অনটা কিনা একটা প্রেপোজিশন, যেহেতু অন একটা প্রেপোজিশন, আর্থের আগে যখন অন প্রেপোজিশন বসবে, তখন তার আগে দি বসবে না, এটা নিয়ম। কিন্তু আর একটা নিয়ম আছে, যে আর একটা ওয়ার্ড আছে কিনা ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ড এর আগে আবার সবসময় কিনা দি বসাতে হয়, তার আগে প্রিপোজিশন থাকলেও বসবে, না থাকলেও বসবে। যেমন দেখো দ্য ওয়ার্ল্ড ইজ এ ভেরি বিগ প্লেস, পৃথিবীটা হলো খুব বড় জায়গা। তাহলে দেখো এখানে ওয়ার্ল্ডের আগে কোনো প্রেপোজিশন নেই, কিন্তু তার আগেও দি বসেছে, এটা একটা নিয়ম। আর যদি প্রেপোজিশন বসেও থাকে, তার ওয়ার্ল্ড থাকলে তার আগে দি বসাতেই হবে। আর্থের ক্ষেত্রে হবে না, আর্থের ক্ষেত্রে প্রিপোজিশন থাকলে দি বসবে না, প্রিপোজিশন না থাকলে দি বসবে, কিন্তু ওয়ার্ল্ডের ক্ষেত্রে দু ক্ষেত্রেই দি বসবে। যেমন দেখো উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীতে বাস করি, ঠিক আছে। তাহলে দেখো এখানে ওয়ার্ল্ডের আগে ওয়ার্ল্ড, এটা শুধু প্রেপোজিশন ইনটা রয়েছে, ইনটা কিনা প্রেপোজিশন, ইনটা রয়েছে, কিন্তু ওয়ার্ল্ডের প্রিপোজিশন থাক আর নাই থাক, ওয়ার্ল্ড সবসময় দিয়ে নেবে, কিন্তু আর্থ নেবে না। কিন্তু এখানে আগে সেন্টেন্সে কি ছিল না, উই লিভ অন আর্থ, কিন্তু যদি অন আর্থ ব্যবহার করি আর আর্থের আগে যদি অন থাকে, তখন দিটা আসবে, এটা মনে রেখে দেবে। তাহলে কি শিখলাম, দুটো নিয়ম, যে আর্থের আগে দি বসবে কখন, যখন আগে কোনো অন প্রিপোজিশন থাকবে না, আর ওয়ার্ল্ডের থাকবে না, আর তখন কিনা আর্থের আগে দি বসবে না। যখন আর্থের আগে যখন দি অন প্রিপোজিশনটা থাকবে, তখন কোনো আর্থের আগে দি বসবে না। কিন্তু যদি আর্থের আগে অন প্রিপোজিশন না থাকে, তখন দিটা বসবে। কিন্তু ওয়ার্ল্ডের ক্ষেত্রে অন প্রিপোজিশন, ইন প্রিপোজিশনটা থাকুক আর নাই থাকুক, দুটোর ক্ষেত্রে কিনা ওয়ার্ল্ড দিকে নেবে, এটা হচ্ছে নিয়ম, এটা মনে রেখে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার আছে কি আছে না, দা ফার্স্ট চ্যাপ্টার, এটাকে বলা হয় অর্ডিনালস। এটাকে ইংরেজি গ্রামারের নামেতেই বলা হয় এটাকে অর্ডিনালস, ঠিক আছে। অর্ডিনালস এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, দেখো
অর্ডিনালস এটা খুব সহজ, এটা তোমরা জানো, শুনেওছো, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো সবার আগে কিনা দি বসবে, দা ফার্স্ট, দা সেকেন্ড, দা থার্ড, দা ফোর্থ, ঠিক আছে, এটসেট্রা, দা ফার্স্ট চ্যাপ্টার, দা সেকেন্ড চ্যাপ্টার, দা থার্ড চ্যাপ্টার, দা ফোর্থ চ্যাপ্টার, এটসেট্রা, এদের আগে সবসময় কিনা দি বসবে। আচ্ছা, 4 নম্বর নিয়ম হিসেবে আমরা কি দেখবো, বিফোর অ্যাডজেক্টিভ রিপ্রেজেন্টিং এ ক্লাস অফ পিপুল, অর্থাৎ এরকম কোন অ্যাডজেক্টিভ যেটা পুরো একটা জাতিকে বুঝিয়েছে, পুরো ক্লাস থেকে বোঝাচ্ছে, যেমন দেখো দা রিচ, দা পুয়ার, দা ওল্ড, দা ব্লাইন্ড, তাহলে দা রিচ বলতে এখানে সমস্ত বড়লোক মানুষদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দা রিচ বলতে এখানে দেখো দা রিচ মানে হচ্ছে এখানে রিচ পিপুল, বড় লোক মানুষদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে, দা রিচ ইজ ইকুয়াল টু রিচ পিপুল। ঠিক একই রকম ভাবে দা পুয়ার মানে হচ্ছে সমস্ত গরিব মানুষদেরকে বোঝায়, পুয়ার পিপুল। আচ্ছা, তারপর ধরো যদি বলা হয় যে দা ব্লাইন্ড, দা ব্লাইন্ড মানে হচ্ছে সমস্ত অন্ধ মানুষ যারা চোখে দেখতে পায় না, মানে কি না ব্লাইন্ড পিপুল। তাহলে কিনা এদের আগে সবসময় কিনা দি বসবে, দা ব্লাইন্ড লিখলে পিপুল লেখার দরকার নেই, নয় লিখবে দা ব্লাইন্ড অথবা ব্লাইন্ড পিপুল। তাহলে বিফোর অ্যাডজেক্টিভ রিপ্রেজেন্টিং এ ক্লাস অফ পিপুল, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভস গুলোর আগে সবসময় কিনা দি ব্যবহার করা হয় এবং এটা পুরো ওদের জাতিটাকে বুঝিয়ে যায়, জাতটাকে বুঝিয়ে যায়। আচ্ছা, বিফোর নেমস অফ রিভার, ওশেন, সিস, গালফ, আচ্ছা এটা তোমরা শিখেওছো আমি আশা করবো, যে নদীর নামের আগে, মহাসমুদ্রের নামের আগে, সমুদ্রের নামের আগে, গালফ যেগুলো হয়, খাড়ি, তাদের আগে গালফ, এগুলোর আগে সবসময় কিনা দি বসে, যেমন দা গঙ্গা, দা ইন্ডিয়ান ওশেন, এটসেট্রা, এদের আগে সবসময় কিনা দি বসে। যে কোনো বিখ্যাত নদী, দা গঙ্গা, দা যমুনা, দা মিসিসিপি, মিসৌরি, দা টেমস, দা ইন্ডিয়ান ওশেন, দা প্যাসিফিক ওশেন, দা আটলান্টিক ওশেন, এটসেট্রা, এই বিখ্যাত নদী, সমুদ্র, এদের আগে সবসময় কিনা দি বসে। ওকে, গালফ এগুলোর আগে সবসময় কিনা দি বসে। আচ্ছা, এবারে মাউন্টেন রেঞ্জ। আচ্ছা, মাউন্টেন রেঞ্জ কথাটার মানে হলো যখন অনেকগুলো পর্বত একসাথে মিলে একটা পর্বত মালা তৈরি করে, তখন তাদের আগে কিনা সবসময় দি বসাতে হয়। একটা জিনিস মনে রাখতে হবে, হিয়ার দা নাম্বার অফ দ্য হিল ইজ মোর দ্যান ওয়ান, এখানে কিন্তু পাহাড়ের সংখ্যাটা একের বেশি হবে, অনেকগুলো পাহাড় নিয়ে যখন একটা পর্বতমালা তৈরি করা হয়, যেমন পর্বতমালা গঠিত হয়, যেমন ধরো এগুলো ধরো পর্বত, তাহলে অনেকগুলো নিয়ে একটা পাহাড় তৈরি হয়েছে, এটাকে বলা হয় রেঞ্জ, তাহলে মাউন্টেন রেঞ্জ। এরকম কন্ডিশনে সবসময় কিনা এদের সাথে দি ব্যবহার করতে হয়, এটা নিয়ম হচ্ছে এদের আগে দি ব্যবহার করতেই হবে। যেমন ধরো দা হিমালয়াস, দা আল্পস, তাহলে হিমালয়াস আমরা জানি যে হিমালয় কিনা অনেকগুলো পাহাড় নিয়ে তৈরি, যেমন এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, গডুইনসিন আছে, এটসেট্রা, দেয়ার আর সো মেনি হিল ইন দা হিমালয়াস। হিমালয়াসে কিনা অনেকগুলো পাহাড় রয়েছে, যেমন আল্পসের ক্ষেত্রেও তাই, আল্পস এটা কিনা এখানেও কিনা অনেকগুলো পাহাড় নিয়ে তৈরি, কিন্তু মনে রাখতে হবে
একটা সিঙ্গেল পাহাড়ের নামের আগে কিন্তু কখনো দি বসাতে পারবে না। উই উইল নট ইউজ দ্য আর্টিকেল দি বিফোর এ সিঙ্গেল মাউন্টেন, ঠিক আছে, অর বিফোর দ্য নেম অফ এ সিঙ্গেল মাউন্টেন। একটা মাউন্টেন যদি হয় তার নামের আগে কিন্তু কখনো দি বসবে না। যেমন ধরো মাউন্ট এভারেস্ট, অনেকে এখন মাউন্ট এভারেস্টের আগে দি ব্যবহার করে দিচ্ছে, কিন্তু এটা ভুল, এটা হবে না। দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। যখন একটা যে কোনো পাহাড়কে বোঝাবে তার আগে সবসময় কখনোই আমরা দি ব্যবহার করব না, ঠিক আছে। যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন এটসেট্রা। আচ্ছা, তারপরে কি বলছে, বিফোর নেমস অফ হলি অ্যান্ড ফেমাস বুকস অ্যান্ড নিউজ পেপার। যে কোনো বিখ্যাত বই, যে কোনো ধর্মগ্রন্থ, হলি বুক বা ধর্মগ্রন্থ, যে কোনো বিখ্যাত বই, যে কোনো বিখ্যাত নিউজ পেপার, তাদের আগে কিনা দি বসবে। যেমন দা রামায়ণা, দা বাইবেল, আচ্ছা, দা গীতাঞ্জলি। গীতাঞ্জলি কিনা একটা বিখ্যাত বই। গীতাঞ্জলি ইজ এ ভেরি ভেরি ফেমাস বুক অ্যান্ড ইট ওয়াজ রিটেন বাই গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর। ওকে, তাহলে গীতাঞ্জলি একটা খুব বিখ্যাত বই, তাই গীতাঞ্জলির আগে দি ব্যবহার করতে হয়। তারপর ধরো যে কোনো বিখ্যাত নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, আর এগুলো আমি সাধারণত ইংলিশ, আচ্ছা, দা বলে নি, দা টেলিগ্রাফ, দা টাইমস অফ ইন্ডিয়া, দা স্টেটসম্যান এটসেট্রা। যে কোনো ইংলিশ নিউজ পেপারের নামের আগে কিনা দি ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে দা রামায়ণা, দা বাইবেল, দা গীতাঞ্জলি, দা টেলিগ্রাফ, দা টাইমস অফ ইন্ডিয়া এটসেট্রা। আচ্ছা, তারপরটা কি বলছে, বিফোর হিস্টোরিক্যাল ইভেন্টস অর পিরিয়ড। যদি কোনো ঐতিহাসিক ঘটনা বোঝায় বা ঐতিহাসিক সময় বোঝায় তার আগে সব সময় কিনা দি বসবে। যেমন ধরো দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ বিপ্লব, তাহলে এর আগে সবসময় দি বসবে। তারপর ধরো দ্য ভিক্টোরিয়ান এরা, মহারানী ভিক্টোরিয়ার সময়, যে সময় মহারানীর রাজত্বকাল, মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালটাকে বলা হয় ভিক্টোরিয়ান এরা, তার আগে সবসময় দি বসবে। তারপর ধরো যদি বলি যে বিখ্যাত যুদ্ধ, যেটা ইতিহাসের পাতাতে বিখ্যাত হয়ে আছে, যেমন ধরো যদি বলি দা দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলে এগুলোর আগে সব সময় কি না দি বসবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলোর আগে সবসময় দি বসবে, কারণ এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্ট। এগুলো কিনা খুব বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, এগুলো আমরা ইতিহাসের পাতাতে পড়ি। ইতিহাস এগুলো, হিস্ট্রি ক্যানট বি রিটেন উইদাউট দিস ইভেন্ট। এইগুলোকে বাদ দিয়ে ইতিহাস কখনো লেখা যায় না, তোমরাও পড়েছো আমি আশা করছি। তাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলোর আগে সবসময় কিনা দি বসবে, এটা মনে রেখে দেবে। আচ্ছা, বিফোর ফেমাস বিল্ডিংস অ্যান্ড মনুমেন্টস। আচ্ছা, এবার যেগুলো বিখ্যাত বিল্ডিংস আছে, যেগুলো মনুমেন্টস আছে, তাদের ক্ষেত্রে সবসময় কিনা দি বসবে। যেমন ধরো পৃথিবীতে যে 7টা আশ্চর্যতম জিনিস হচ্ছে, যেমন দা তাজমহল, এর আগে সবসময় দি বসবে। দা হোয়াইট হাউস, এর আগে সবসময় দি বসবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, দা তাজমহল, দা হোয়াইট হাউস। তারপর ধরো যদি বলা হয়, আমি যদি লিখি যে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চায়নার বিখ্যাত প্রাচীর, যেটা চায়নাকে কিনা চারদিক থেকে ঘিরে রেখেছে, চীনের প্রাচীর, এগুলোর আগে সবসময় কিনা দি বসবে। ওকে, আচ্ছা, তাহলে আচ্ছা, দা হোয়াইট হাউস, এটা আমেরিকাতে দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট বসে, তাহলে হোয়াইট হাউসের আগে কি হবে না, সবসময় দি বসবে। তারপর ধরো দা পার্লিয়ামেন্ট, এগুলোর আগে দি বসে সবসময়। আর লাস্ট নিয়মটাতে এসে আমরা কি দেখবো, যে বিফোর ফ্যামিলি প্লুরাল সারনেম। আচ্ছা, যখন কোনো ফ্যামিলিস আসবে তার আগে সবসময় দি বসাতে হবে, এবং একটা জিনিস মনে রাখবে, সেই ফ্যামিলিসের সাথে কিন্তু এস যোগ করে দেবে সারনেমটার সাথে। যেমন ধরো দা টেগোর, মিনিং দা টেগোর ফ্যামিলি। দা টেগোর বলতে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলিকে হয়তো বোঝানো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দা টেগোর। তারপর ধরো যদি বলি যে দা রয়েস, তাহলে এখানে রয়েস বলতে কিনা রয় পরিবারের যতগুলো মানুষ আছে তাদের সবাইকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের আগে সবসময় দি বসবে। ওকে, এখানে কিনা দা রয়েস বলে কি মানে দাঁড়ায় না, রয় ফ্যামিলিকে বোঝাচ্ছে। দা রয়েস মিন রয় ফ্যামিলি।
ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেলের চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এবার চলো আমরা কয়েকটা, আচ্ছা এবারে একটা ব্যাপার আছে, এখনো শেষ হয়নি। আচ্ছা এইবার একটা যে ওয়েন নট টু ইউজ দ্য জিরো আর্টিকেল, এইবারে হচ্ছে কখন কোনো নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ যদি ড্যাশ থাকে এবং তারপরে যদি কোনো নাউন থাকে, এই নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ এ, অ্যান আর দি, এই তিনটের মধ্যে কোনো একটা আর্টিকেলও বসবে না। আচ্ছা এটা সবাই শিখবে এটা অবশ্যই, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্ট প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সাম। সেই সমস্ত স্টুডেন্টরা যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটা বিশেষভাবে এটা প্রয়োজনীয়, বিশেষভাবে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটু মনে রাখবে। তবে তোমরা যারা স্কুল লেভেলে আছো, যারা স্কুল লেভেলের স্টুডেন্ট 9, 10, 11, 12 পড়ছো, তারাও এটা শেখো। বিশেষ করে যারা, কিন্তু আবারও বলেছি কম্পিটিটিভ এক্সামসে কিন্তু জিরো আর্টিকেল আসে। জিরো আর্টিকেল মানে যখন এই ড্যাশে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না। এটা আমার আর্টিকেল চ্যাপ্টারে করা আছে, কোশ্চেন আনসার চ্যাপ্টারে, তোমরা ওখানটাও দেখে নেবে। চলো এবার আর তাহলে আমরা এইটা শিখি, এটা শিখলে আমাদের আর্টিকেল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আচ্ছা এবার দেখো রুল 2 তে কি বলছে, হোয়েন নট টু ইউজ দি, অর্থাৎ জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল ক্রুশিয়াল ফর এক্সাম, এটা এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো বিশেষ করে। আচ্ছা দেখা যাক আমাদের প্রথমটা কি আছে। দেখো বিফোর প্রপার নাউন, কোনো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল সাধারণত বসে না। নেমস অফ পিপুল, সিটিজ, কান্ট্রিজ এটসেট্রা। দেখো দা রোহন, দা কলকাতা, দা ইন্ডিয়া, এগুলো হয় না কখনো। তাহলে কি করতে পারেন, রোহন লিভস ইন কলকাতা, ইন্ডিয়া। তাহলে কোনো প্রপার নাউনের নামের আগে আমরা দি বসাই না, উই নেভার ইউজ দি, ওকে, বিফোর এ প্রপার নাউন। কোনো প্রপার নাউনের আগে আমরা দি বসাবো না, কিন্তু একটা বিশেষ কন্ডিশন আছে, দেয়ার ইজ এ স্পেশাল কন্ডিশন ইন হুইচ উই হ্যাভ টু ইউজ দি বিফোর এ প্রপার নাউন। একটা বিশেষ কন্ডিশন আছে, যে কন্ডিশনে প্রপার নাউনের আগে দি বসাতে হয়, তখন সেটা কি, চলো আমরা এটা এবার বড় পেজে একটু শিখে নিই। দেখো যদি বলা হয়, দেখো যদি সেন্টেন্স এরকম হয় যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তখন কিনা প্রপার নাউনের আগে দি বসবে। দেখো কালিদাস একজন বিখ্যাত লেখক আমাদের ভারতবর্ষে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। আর শেক্সপিয়ার হলেন ইংরাজি সাহিত্যের সবচাইতে বড় লেখক। আচ্ছা এখানে তুলনা করা হচ্ছে কালিদাসকে কার সাথে না, শেক্সপিয়ারের সাথে। যে কালিদাস হলো ভারতবর্ষের শেক্সপিয়ার, এবার যার সাথে তুলনা করা হয় তার নামের আগে দিটা বসাতে হয়। ঠিক আছে, এইটা একটা কন্ডিশন আছে, এই একটা কন্ডিশনে ব্যবহার করতে হয় যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, শুধু তাহলে কালিদাসও একটা প্রপার নাউন, শেক্সপিয়ারও একটা প্রপার নাউন, কিন্তু এখানে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী শেক্সপিয়ারের আগে দি বসবে। তাই জন্য এই শেক্সপিয়ারের দি বসছে এই কারণে যে কালিদাসকে আমরা শেক্সপিয়ারের সাথে তুলনা করছি। আর এক্ষেত্রে মনে রাখবে, এটা নাউন চ্যাপ্টারে গিয়ে শেখাবো আমি, যে কালিদাস এখানে প্রপার নাউন, কিন্তু শেক্সপিয়ারও প্রপার নাউন। তার আগে যখনই আর্টিকেল দি বসে যাচ্ছে তখন কিন্তু শেক্সপিয়ার আর প্রপার নাউন থাকছে না, ওটা কমন নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই একটা কন্ডিশনে কিনা নামের আগে দি বসে। আশা করছি বুঝতে পেরে গেছো। তাহলে আমরা চলো কোশ্চেন আবার ফিরে যাই। আচ্ছা আচ্ছা এবার একটা ব্যতিক্রম আমরা দেখতে পাবো। সেই ব্যতিক্রমটা কি না, এক্সেপশন। সাম কান্ট্রিজ নেম দ্যাট আর ইউনিয়নস, রিপাবলিক্স অর প্লুরাল।
আচ্ছা, কিছু কিছু দেশ আছে পৃথিবীতে যারা কিনা ইউনিয়ন নিয়ে তৈরি বা রিপাবলিক নিয়ে তৈরি বা প্লুরাল নিয়ে তৈরি, তাদের নামের আগে সবসময় দি বসাতে হয়। যে এটা এটা হচ্ছে ব্যতিক্রম। ওটা যেটা আমরা নামের ক্ষেত্রে, মানুষের নামের ক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম, এটা দেশের নামের ক্ষেত্রে ব্যতিক্রম। দেখো, দা ইউএসএ, দা ইউএই, দা নেদারল্যান্ড, দা ফিলিপাইন্স, এটসেট্রা, দা ওয়েস্ট ইন্ডিজ, দা ইউকে, দা ইউএই, এটসেট্রা। এই কটা মনে রেখে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার যে এখানে যে ভিডিও যেটা চ্যাপ্টারটা ভিডিও যেটার উপরে করেছিল আর্টিকেল, সেখানে আরো কয়েকটা দেশের নাম বলা আছে, তোমরা ওই ক্লাসটা দেখে নিও, ওখানে পেয়ে যাবে। আচ্ছা, পরেরটাতে আমরা কি বলছি দেখো, বিফোর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড একাডেমিক সাবজেক্ট, কোনো ভাষা আর কোনো একাডেমিক সাবজেক্ট, যে সাবজেক্টে আমরা পড়াশোনা করি, তোমরাও করো, তাদের আগে কখনো দি বসে না। যেমন সি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, তার মানে কি, সে খুব ভালো ইংরাজি বলে, অর্থাৎ মেয়েটি খুব ভালো ইংরাজি বলে, অথবা হি টিচেস ম্যাথমেটিক্স, অর্থাৎ লোকটি অঙ্ক শেখায়, ঠিক আছে? তাহলে ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স কি একটা সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ আর সাবজেক্টের আগে দি বসেন না। উই ডু নট ইউজ দি বিফোর এনি ল্যাঙ্গুয়েজ আর বিফোর এনি সাবজেক্ট, আমরা বসাই না দি। কিন্তু এই ক্ষেত্রে আবার একটা ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রমটা কি? দ্য ইংলিশ অফ মাই আঙ্কেল ইজ এক্সিলেন্ট, হেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ স্পেসিফাইড। কিন্তু যদি কোনো ল্যাঙ্গুয়েজকে একদম নির্দিষ্টকৃত করে দেওয়া হয়, স্পেসিফাই করে দেওয়া হয়, তখন তার আগে দি বসবে। যেমন ধরো, দ্য ইংলিশ অফ মাই আঙ্কেল ইজ এক্সিলেন্ট, তার মানে কি, আমার কাকার ইংরেজিটা এক্সিলেন্ট, অসাধারণ। হ্যাঁ, দ্য সেন্টেন্স মিনস, এই দ্য ইংলিশ অফ মাই আঙ্কেল ইজ এক্সিলেন্ট, এটা সেন্টেন্সটার মানে হলো, হোয়েন মাই আঙ্কেল স্পিক্স ইংলিশ, যখন আমার কাকা ইংরেজিটা বলে, হ্যাঁ, হিজ ইংলিশ সাউন্ডস এক্সিলেন্ট, তার বলা ইংরেজিটা শুনতে খুব ভালো লাগে, এক্সিলেন্ট লাগে, ঠিক আছে, অসাধারণ লাগে। এই ক্ষেত্রে কিনা দিটা বসবে। আর একটা জিনিস জেনে রাখবে, যে ল্যাঙ্গুয়েজ হোক বা সাবজেক্ট হোক, এটার আগে কখন দি বসবে আর কখন বসবে না, আমি একটা সহজ রাস্তা শিখিয়ে দিচ্ছি। জানবে যে সবসময় সেই ল্যাঙ্গুয়েজটা অথবা সেই সাবজেক্টটার পরে এই অফ প্রেপোজিশনটা থাকবে, অনলি অ্যান্ড অনলি অফ প্রেপোজিশন। যদি এই অফ প্রেপোজিশনটা থাকে তবেই তার আগে দি বসবে, আদারওয়াইজ বসবে না, ঠিক আছে? এই অফ প্রিপোজিশনটা নিয়ে দেবে যে সেন্টেন্স, যদি সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজটার পরে অফ বসানো হয়েছে তবেই আগে দি বসবে, আদারওয়াইজ বসবে না। আচ্ছা, এবার আমাদের সেন্টেন্সটা দেখো, এখানে ইংলিশের পরে কি কোনো অফ প্রিপোজিশন আছে? নেই, ওই জন্য দিটা বসেনি। কি বললাম, বুঝতে পারলে? ব্যাস, এটা হচ্ছে নিয়মটা। আচ্ছা, পরেরটাতে দেখি আমরা কি বলছে, বিফোর নেমস অফ মিলস, অর্থাৎ যখন কোনো খাবারের কথা আমরা বলি, নাম বলি, ঠিক আছে, তার আগে সাধারণভাবে বসে না। যেমন ধরো, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমরা 8টার সময় ব্রেকফাস্ট খাই। কিন্তু যদি কোনো ব্রেকফাস্টকে একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন তার আগে দি বসবে। তাহলে কি বলছে, দ্য ব্রেকফাস্ট উই হ্যাড টুডে ওয়াজ ডেলিশিয়াস। তাহলে আজকের যে ব্রেকফাস্টটা আমরা খেয়েছিলাম, সেটা কিনা খুব সুস্বাদু ব্রেকফাস্ট ছিল। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। দেখো, এখানে বলছি যে উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 PM, আমরা 8টার সময় ব্রেকফাস্ট খেয়েছিলাম। তাহলে এই ব্রেকফাস্টটাকে নিয়ে বিশেষ কিছু বলা হচ্ছিল, শুধু টাইমটা বলে দেওয়া হচ্ছে যে আমরা কখন ব্রেকফাস্টে খেয়েছিলাম। কিন্তু ওই ব্র্যাকেটের সেন্টেন্সে দেখো, এখানে যে দা ব্রেকফাস্ট উই হ্যাড টুডে, যে আজকে যে ব্রেকফাস্টটা আমরা খেয়েছিলাম বা যে ব্রেকফাস্ট আমরা করেছিলাম, সেইটা খুব সুস্বাদু ছিল। তাই এইখানে ব্রেকফাস্টের আগে কিনা দি বসবে, ঠিক আছে? এটা মনে রেখে দেবে। আচ্ছা, পরেরটাতে আমরা কি বলছি দেখি, বিফোর মেটেরিয়াল অর অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, মেটেরিয়াল নাউন মানে যখন কোনো ধাতু থেকে কোনো ধাতু বোঝাবে, তার আগে কখনো বসে না। আর কিনা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমরা এটা নাউন চ্যাপ্টারে গিয়ে আরো ভালো করে শিখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে এ কাইন্ড অফ নাউন হুইচ উই ক্যান নট সি, ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন মিনস এ কাইন্ড অফ ফিলিং, ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা এক ধরনের অনুভূতি, যেটাকে আমরা দেখতে পাই না, হুইচ উই ক্যান নট সি, উই ক্যান নট টাচ, উই ক্যান নট ক্যাচ, যেটাকে আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, ধরতে পারি না। হুইচ ক্যান অলসো হুইচ উই ক্যান অলসো ফিল, হুইচ উই ক্যান অনলি ফিল, যেটাকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, তাকেই বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যখন কোনো ধাতুকে বোঝাবে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এক ধরনের অনুভূতি, যাকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, তাদেরকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার দেখো, গোল্ড ইজ প্রেসিয়াস, সোনা হলো মূল্যবান। তাহলে দেখো, এই গোল্ডের আগে আমরা কোনোদিন দি বসাবো না। উই উইল নট ইউজ দি বিফোর দিস গোল্ড, এই গোল্ডটার আগে আমরা দি বসাতে পারি না। তার কারণ কি, বসাবোও না, আর বসাতে আমরা পারবোও না। তার কারণ কি না, গোল্ড ইজ প্রেসিয়াস, সোনা হলো মূল্যবান।
তাহলে এখানে দেখো সোনা বলতে পৃথিবীর যত সোনা আছে সবাইকে একসাথে বলা হচ্ছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো সব থেকে সেরা পথ। তাহলে দেখো এখানে অনেস্টি বলতে কোন মানুষের অনেস্টির কথা বলা হচ্ছে? কোনো নির্দিষ্ট মানুষের অনেস্টির কথা বলা হচ্ছে না, ঠিক আছে? অনেস্টির কথা বলা হচ্ছে না কি, তাহলে এই অনেস্টিটা কিনা সাধারণভাবে অনেস্টি সততা বলতে যেটা বোঝায় তাকে বোঝাচ্ছে, তাই তার আগে দি বসবে না। কিন্তু যদি দেখো যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ঠিক আগের মতন নিয়ম, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অথবা এই ম্যাটেরিয়াল নাউনের পরে ওই অফ প্রেপোজিশনটা বসানো আছে, তখন তার আগে দি বসবে, ঠিক আগের মতন নিয়ম। দেখো কি বলছে ব্যাকের সেন্টেন্স আছে, দ্য অনেস্টি অফ দ্য বয় সারপ্রাইজ মি, ছেলেটা সততা আমাকে অবাক করে দিয়েছিল। তাহলে দেখো এইটা মনে রাখবে, এই অফ প্রেপোজিশন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা পরে দেখো দ্য গোল্ড অফ পিসচন্দ্র ইজ জেনুইন, যে তাহলে কিনা পিসচন্দ্রের সোনা কিনা একদম জেনুইন। তাহলে মনে রাখবে যে সাধারণত এগুলোর আগে দি বসে না, কিন্তু ম্যাটেরিয়াল নাউনই হোক বা অ্যাবস্ট্রাক্ট নাউনই হোক, এদের পরে যদি অফ প্রেপোজিশনটা বসে থাকে তবেই তার আগে দি বসবে। তাহলে এটা বোঝার কোনো অসুবিধার ব্যাপার নেই। এবার দেখো এই সেন্টেন্সটাতে গোল্ডের পরে কি অফ প্রেপোজিশন আছে? নেই। অনেস্টি পর আমরা দেখতে পাচ্ছি, ক্যান উই সি দ্য অফ প্রিপোজিশন আফটার দিস ওয়ার্ড অনেস্টি? নো। তাই এদের আগে কখনোই দি বসবে না। কিন্তু দেখো সবুজ সেন্টেন্সটা আমি করেছি, তারপরে দেখো অনেস্টির পরে দেখো অফ বসে আছে, ওখানে গোল্ডের পরে অফ বসে আছে, তাই তার আগে দি বসবে। এটা মনে রেখে দেবে, ওকে? এটা মনে রাখার সহজ রাস্তা। আচ্ছা দেখো কি বলছে, বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন্স ইউজড ইন জেনারেল সেন্স। দেখো যখন প্লুরাল নাউন আছে এবং সেগুলো কাউন্টেবল হয়, কাউন্টেবল মানে হুইচ ক্যান বি কাউন্টেড, যেগুলোকে গোনা যায়, তাদের আগে সাধারণভাবে দি বসানো হয় না। কিন্তু যদি সেই নাউনগুলোকে একদম নির্দিষ্ট স্পেসিফাই করে বলে দেওয়া হয়, পার্টিকুলারাইজ করা হয়, তখন দি বসানো যাবে। যেমন দেখো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই হলো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। তাহলে এখানে কোনো পার্টিকুলার বইয়ের কথা বলা হচ্ছে না, হেয়ার বুক অ্যাজ এ হোল, ঠিক আছে? সমস্ত বইকে একসাথে বলা হচ্ছে। তাহলে বুকস আর আওয়ার ফ্রেন্ড, বই হলো আমাদের বন্ধু, এটা জেনারেল স্টেটমেন্ট হিসেবে রয়েছে। জেনারেল স্টেটমেন্ট অ্যাবাউট অল বুকস, যে বই হলো আমাদের বন্ধু। কিন্তু ধরো যদি বলা হয় ব্র্যাকেটের সেন্টেন্সে দেখো দ্য বুকস অন দ্য সেলফ আর ইম্পোর্টেড, তাহলে এইখানে কিনা স্পেসিফিক করা হয়েছে দ্য বুক অন দ্য সেলফ, অর্থাৎ সেলফের উপরে যে বইগুলো আছে সেই বইগুলো কিনা আমদানিকৃত। ইম্পোর্টেড মানে যেগুলোকে বাইরে থেকে আনতে হয়েছে। তাহলে এখানে বুঝতেই পারছো পৃথিবীর সব বইয়ের কথা বলা নেই, অনলি দ্য বুকস দ্যাট আর ইম্পোর্টেড, একমাত্র সেই বইগুলো যেগুলোকে বাইরে থেকে আনা হয়েছে, তাই এর আগে দি বসবে। আচ্ছা তারপর দেখো বিফোর নেমস অফ গেমস, কোনো খেলার নামের আগে সাধারণত দি বসে না। উই ক্যান নট ইউজ দ্য আর্টিকেল দি বিফোর দ্য নেম অফ এনি গেম, কোনো খেলার নামের আগে বসে না, নাম বসে না। যেমন ধরো ক্রিকেট, চেস, ফুটবল, টেনিস, এদের আগে কোনো দি বসে না। তাহলে হি প্লেস ক্রিকেট অ্যান্ড চেস, কখনোই হয় না যে হি প্লেস দ্য ক্রিকেট অ্যান্ড দ্য চেস, ঠিক আছে? তাহলে কোনো খেলার নামের আগে সাধারণত দি বসবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যেগুলো একটু বড় টাইপের খেলা হয়, বাইরে গিয়ে খেলতে হয় আর কি, ধরো যদি তারপরে ম্যাচ শব্দটা থাকে তখন ব্যবহার করা যাবে। ধরো সাধারণভাবে ধরো ক্রিকেট, এর আগে দি দেওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, নট নেসেসারি। কিন্তু যদি ক্রিকেটের পরে ম্যাচ কথাটা চলে আসে, তখন দি দেওয়া যায়। ধরো দা ক্রিকেট ম্যাচ ওয়াজ, তখন দেওয়া যাবে। শুধু যদি ক্রিকেট বলা হয়, ফুটবল বলা হয়, তার আগে দি দেওয়ার কোনো দরকার নেই। আর এ আর এন তো হবেই না। কিন্তু যদি ম্যাচ শব্দটা থাকে তখন করা যেতে পারে, দি ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই তখন। আচ্ছা তারপর দেখো বিফোর স্কুল, কলেজ, চার্চ, হসপিটাল, প্রিজন ইটিসি হোয়েন রেফারিং টু দেয়ার প্রাইমারি পারপাস। আচ্ছা দেখো স্কুল, কলেজ, চার্চ, হসপিটাল, প্রিজন মানে হচ্ছে জেলখানা, এগুলোর আগে সাধারণত দি বসে না যদি এইগুলো যে কাজের জন্য সেই কাজের জন্য মানুষের যায় সেখানে, ঠিক আছে? ধরো প্রথম সেন্টেন্স থেকে দেখো হি গোজ টু স্কুল ডেইলি, তাহলে কিনা সে স্কুলে প্রত্যেক দিন যায়, এখানে সে স্টুডেন্ট হয়ে যায়। আর যখনই জানবে যে স্কুলের আগে দি বসানো নেই,
দিটা নেই বসানো, তখন যাবে যে স্কুলে পড়াশোনা করার জন্য যাওয়া হচ্ছে। হি গোজ টু স্কুল মিনস হি গোজ টু স্কুল টু স্টাডি। স্কুলে সে পড়াশোনা করার জন্য যাচ্ছে, স্টাডিটার বলার দরকার হয় না, যেহেতু স্কুলের আগে দি বসানো নেই। কিন্তু স্কুল কিন্তু যদি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজে যাওয়া হয় বা স্কুলটাকে জাস্ট ইফ দ্য স্কুল ইজ থট টু বি জাস্ট এ বিল্ডিং, স্কুলটাকে যদি শুধু একটা বিল্ডিং হিসেবে ভাবা হয়, মানে সেখানে পড়াশোনা বোঝাচ্ছে না, তখন দি বসবে। যেমন দেখো, উই ওয়েন্ট টু দ্য স্কুল ফর দ্য মিটিং, আমরা স্কুলে গিয়েছিলাম মিটিং করার জন্য। তাহলে এখানে স্কুলে পড়াশোনা করতে যায়নি, মিটিং করতে গিয়েছিল। স্কুলে পড়াশোনা পারপাস যদি অন্য কোনো কাজে যায়, তখন কি না স্কুলের আগে দি বসবে। আর যদি পড়াশোনা ছাড়া পড়াশোনার জন্য যায়, স্কুলে আগে দি বসে না। ধরো যদি বলা হয় যে, আমি যদি বলি তাহলে দেখো, উই স্পেন্ড দ্য নাইট ইন দ্য স্কুল, অর্থাৎ আমরা ওই রাত্রিটা স্কুলেতে কাটিয়েছিলাম। তাহলে এখানে স্কুলের আগে দি বসলো কেন না, স্কুলে দিনকে পড়াশোনা করা হয়নি, আমরা কি না স্কুলে ওই রাত্রিটা কাটিয়েছিলাম। ওকে, তাহলে দেখো, স্কুলে পড়াশোনা বাদ, মনে রাখবে যে স্কুলের আগে যদি দি থাকে, তাহলে সেটা পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজে স্কুলটাকে ব্যবহার করা হচ্ছে বোঝাবে। আর যদি দি না থাকে, তাহলে কিনা স্কুলটাকে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এটা বোঝাবে। আচ্ছা, এগুলো খুবই সহজ, একটু পড়বে, পড়লেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, লাস্টেরটা কি আছে? বিফোর নেমস অফ ডিজিজ। আচ্ছা, কোন রোগের নামের আগে দি বসে না। হি সাফার্ড ফ্রম ম্যালেরিয়া, তাহলে ম্যালেরিয়া কিনা একটা ডিজিজ, ঠিক আছে। তাহলে কিনা লোকটি ম্যালেরিয়াতে ভুগেছিল, কোন রোগের নামের আগে দি বসবে না। নো, দি ইজ নট ইউজ বিফোর দ্য নেম অফ এনি ডিজিজ। ডিজিজ মানে হচ্ছে রোগ, ডিজিজ মানে কিনা রোগ। এদের আগে কখনো দি বসে যায়, দা ম্যালেরিয়া হয় না কখনো, দা টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া মানে টিবি, এগুলো কখনো হয় না, শুধু ম্যালেরিয়া, টিবি এটসেট্রা। আচ্ছা, দেখো দেখো, বিফোর আনকাউন্টেবল নাউন, কোন আনকাউন্টেবল নাউনের আগে দি সাধারণত বসে না। আনকাউন্টেবল নাউন মিনস দ্য নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড, সেই নাউনগুলো, সেই নাউনটা যাকে গোনা যায় না, ঠিক আছে। যেমন ধরো, ওয়াটার ইজ আওয়ার লাইফ, ওয়াটার হলো আমাদের জীবন। সুগার টেস্ট সুইট, চিনি স্বাদ মিষ্টি। কিন্তু আবারও সেই একই নিয়ম, যদি কোনো আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ প্রেপোজিশন এসে যায়, তখন আগে দি বসাতেই হবে। যেমন দেখো, দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ হলি, তার মানে কি গঙ্গার জল পবিত্র। তাহলে দেখো, এই যে ওয়াটার, এরপরে অফ প্রেপোজিশনটা এসে গেছে, যেহেতু অফ প্রেপোজিশন এসেছে, তাই আগে দিটা বসাতে হয়েছে এবং বসাতে হবেও, ঠিক আছে। তারপর দেখো, এবারে দেখো পরেরটাতে কি আছে, অফ প্রেপোজিশন নেই, কিন্তু একটা অন্য প্রেপোজিশন আসছে, কিন্তু এখানে আচ্ছা আগে দেখো, এটা আরেকবার দেখো, সুগার টেস্ট সুইট, চিনি খেতে মিষ্টি বা চিনি স্বাদে মিষ্টি, এখানে কোন চিনির কথা বলা হচ্ছে? কোনো নির্দিষ্ট করে চিনির কথা বলা হচ্ছে না, চিনি জিনিসটার কথা শুধু বলা হচ্ছে, চিনি নামক যে জিনিসটা রয়েছে, দ্রব্যটা সুগার, শুধু তার কথা বলা হচ্ছে। কিন্তু যদি চিনিটাকে যদি পার্টিকুলারাইজ করা হয়, স্পেসিফিক করে দেওয়া হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন কি বুঝবে? তাহলে দেখো কি বলছে, দ্য সুগার ইন দ্য বোতল হ্যাজ অ্যান্ডস ইন ইট, তার মানে কি বোতলের ভিতরে যে চিনিটা রয়েছে তাতে পিঁপড়ে হয়ে গেছে। তাহলে দেখো, এই দুটো সুগারের মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুটো সুগারের মধ্যে পার্থক্য দেখো, সুগার টেস্ট সুইট, চিনি স্বাদে মিষ্টি, তাহলে এখানে সমস্ত চিনির কথা বলা হচ্ছে। আর এখানে কি বলছে, দ্য সুগার ইন দ্য বোতল, বোতলের ভিতরে চিনিটা, তাহলে এখানে পৃথিবীর সমস্ত চিনির কথা বলা হচ্ছে না, এখানে অনলি দ্য সুগার হুইচ ইজ ইন দ্য বোতল,
শুধুমাত্র সেই সুগারের কথা বলা হচ্ছে, চিনির কথা বলেছে যেটা বোতলের মধ্যে রয়েছে। তাহলে এখানে সুগারটাকে নির্দিষ্ট করতেই হবে, স্পেসিফিক করতেই হবে, তাই তার আগে কিনা ওই জন্য দি বসেছে। ঠিক আছে, আর কিনা লাস্ট নিয়মে আমরা কি দেখবো যে বিফোর নেম অফ বুকস নেমড আফটার এ পার্সনস নেম। আচ্ছা, যদি কোনো বইয়ের নাম কোনো মানুষের নাম থেকে হয়, মানুষের নাম থেকে রাখা হয়, তার আগে কখনো দি বসবে না। ঠিক আছে, কখনো দি বসবে না। যেমন ধরো ম্যাকবেথ, ম্যাকবেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি রিটেন বাই শেক্সপিয়ার। তাহলে ম্যাকবেথ একটা বড় ট্র্যাজেডি নাটক যেটা শেক্সপিয়ার লিখেছিলেন। আচ্ছা, তাহলে ম্যাকবেথ কি? ম্যাকবেথ ওয়াজ দ্য নেম অফ দ্য হিরো আর ম্যাকবেথ ইজ দ্য নেম অফ দ্য হিরো অফ দিস প্লে। এই ম্যাকবেথ নামক নাটকের ম্যাকবেথই হচ্ছে নায়কের নাম, তার থেকে নামকরণ করা হয়েছে। আচ্ছা, তোমাদের হয়তো এখানে একটা ছোট্ট কনফিউশন হলেও হতে পারে যে স্যার তাহলে তো গীতাঞ্জলি যেটা ছিল তার আগে তো দি বসেছে। গীতাঞ্জলি কোনো মেয়ের নাম নয়, কোনো মানুষের নাম নয়। গীতাঞ্জলি মানে ওটা একগুচ্ছ গানকে নিয়ে বইটা লেখা বলে বইটার নাম গীতাঞ্জলি করা হয়েছে। ঠিক আছে, ওখানে গীতাঞ্জলি বলতে কিন্তু কোনো মেয়েকে বোঝাচ্ছি না আপনি। ওকে, কিন্তু ম্যাকবেথ বা তোমরা যদি গীতাঞ্জলি পড়ো সেখানে দেখবে না দেখবে যে কোনো গীতাঞ্জলি নামে মেয়ে নেই, কিন্তু ম্যাকবেথই হচ্ছে নায়ক। যেহেতু ম্যাকবেথই নায়ক, ম্যাকবেথের নামে নামটা করা হয়েছে, তাই তার আগে দি বসবে না। ধরো আমি যদি কোনো একটা নোভেল লিখি, সাপোজ আই রাইট এ নোভেল, আর সেই নোভেলের নামটা ধরো আমি ধরো সেই নোভেলের নাম দিলাম কোনো একটা নোভেল লিখলাম, সেই নোভেলের নাম দিলাম ধরো ডেভিড উইলিয়াম। এই ডেভিড উইলিয়াম কিনা নোভেলের নায়কের নাম। এর আগে কখনো আমি দি বসাতে পারবো না, হয় না কখনো। শুধু নাম হবে কিনা ডেভিড উইলিয়াম। বা আরো যদি সহজ করে বলি, ধরো আমি একটা নোভেল লিখলাম, সেই নোভেলের আমি নামটাই দিলাম হচ্ছে ধরো তাপস। নোভেলের নামটা কিনা তাপস। তাহলে এই তাপসের আগে, তাহলে তাপস যেটা মানুষের নাম, সেই নাম মানুষের নাম থেকে আমি নোবেলের নামটা করেছি, তাই কিনা এর আগে আমি কখনো কিনা দি বসাতে পারবো না, এরকম কম হয় না। অর্থাৎ মনে রাখবে, যদি কোনো নোবেল কোনো নাটক এইগুলো কোনো মানুষের নাম থেকে করা হয়, তার আগে কখনো কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, তাহলে ম্যাকবেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি রিটেন বাই শেক্সপিয়ার। ওকে, এবার চলো কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো আমরা করে ফেলি, করলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এক্সারসাইজ মাত্র 10টা আছে, খুব সহজ। তাহলে আমরা চেষ্টা করি এক্সারসাইজটা। দেখো কি হবে, তোমরা চেষ্টা করো। তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তোমরা যারা পারবে কমেন্ট বক্সে লেখো এ এন আর ডি এর মধ্যে কোনটা বসবে, তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। আচ্ছা, তোমরা যারা অ্যান বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তাহলে কি হবে না, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ এখানে এই যে শুরু হলো উচ্চারণটা কি হচ্ছে না ও, তাহলে এখানে কি হবে না অ্যান। ওকে, আচ্ছা তাহলে পরের কোশ্চেনটা কি আছে, দেখো ড্যাশ গঙ্গা ইজ দ্য স্যাক্রেড, ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ স্যাক্রেড রিভার। তাহলে কি হবে, তোমরা চেষ্টা করো কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। ডবল ড্যাশ আছে কিন্তু। আচ্ছা, তোমরা যারা গঙ্গার আগে দি লিখলে, দিটা বেছে নিয়েছো, আর স্যাক্রেডের আগে এ বেছে নিয়েছো, তাই কিনা অ্যান্সারটা ঠিক আছে। দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার, গঙ্গা হলো একটি পবিত্র নদী। দেখো আমরা তখন শিখেছি যে কোনো নদীর নামের আগে দি বসে দ্য গঙ্গা। আবার দেখো, আর এখানে গঙ্গাও যে আর স্যাক্রেড রিভারটাও সে, ফলত একবার তো গঙ্গার আগে দি বসানো হয়ে গেছে, ফলত আর দি দরকার, দ্য গঙ্গা ইজ দ্য স্যাক্রেড রিভার বলা দরকার হয় না। দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার, দি অ্যান্ড এ। আচ্ছা, নাম্বার 3 কি আছে, হি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার। চেষ্টা করো তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা অ্যান অপশনটাকে বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তাহলে হি ওয়ান্টস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, তার কারণে এখানে কি না ই ভাওয়েল সাউন্ডে শুরু হচ্ছে, তাই এখানে অ্যান হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো আই স ড্যাশ ওল্ড ম্যান ওয়াজ বেগিং।
তাহলে চেষ্টা করো কোনটা হবে, কমেন্ট বক্সে লেখো অ্যান্সারটা। আচ্ছা, তোমরা যারা ওল্ড ম্যানের আগে অ্যান্ড বেছে নিয়েছো আর পরের ওল্ড ম্যানটার আগে দি বেছে নিয়েছো, তাদের অ্যান্সারটা কারেক্ট। কারণ দেখো প্রথমেই ওল্ড ম্যানটাকে জেনারেল ভাবে বলা হচ্ছে যে আই স অ্যান ওল্ড ম্যান, আমি একটা বৃদ্ধ লোককে দেখেছিলাম। পরের সেন্টেন্সে সেই ওল্ড ম্যানটাকে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, পার্টিকুলারাইজ করে দেওয়া হচ্ছে কিনা দ্য ওল্ড ম্যান ওয়াজ বেগিং, সেই ওল্ড মানুষটা কিনা ভিক্ষা করছিল। তাহলে প্রথমটা অ্যান আর এখানে পরেরটা দি। প্রথমটা দেখো এখানে ও এর উচ্চারণ ও হচ্ছে, হ্যাঁ ওই জন্য ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই তার আগে অ্যান বসেছে। আর এখানে দ্বিতীয় সেন্টেন্সে ওল্ড ম্যান ইজ বিং স্পেসিফাইড, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে ওল্ড ম্যানটা কিনা স্পেসিফাইড হচ্ছে, তাই তার জন্য এখানে স্পেসিফাইড হচ্ছে, তার জন্য এখানে দি বসেছে। তাহলে অ্যান আর দি হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, উই ভিজিটেড ড্যাশ ইউএসএ অ্যান্ড স ড্যাশ হোয়াইট হাউস। চেষ্টা করো তোমরা অ্যান্সারটা। হ্যাঁ, তোমরা যারা কমেন্ট বক্সে যারা দুটোর ক্ষেত্রে আগেই দি লিখেছো, তোমাদের অ্যান্সারটা কারেক্ট, তাদের অ্যান্সারটা একদমই কারেক্ট। দেখো ইউএস এর আগেও দি হবে, একটু আগে আমরা শিখেছি। আর এখানে কি আর ওখানেও ওটা শিখেছিলাম যে হোয়াইট হাউস এটা একটা বিশেষ জায়গা, ইউনিক প্লেস, এই ইউনিক প্যালেস, তাই এর আগেও দি বসবে, তাই দুটো ড্যাশেতে এখানে আমাদেরকে দি বসাতে হবে। ড্যাশ ব্রেকফাস্ট ইজ রেডি, এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে কি? আচ্ছা, তোমরা যারা এখানে আচ্ছা এখানে যারা তোমরা নো আর্টিকেল বা জিরো আর্টিকেল বেছে নিয়েছো, তাদের অ্যান্সারটা কারেক্ট। ব্রেকফাস্ট ইজ রেডি, সাধারণভাবে কোনো খাবারের নামের আগে আমরা দি বসাই না। দা ব্রেকফাস্ট ইজ রেডি এটা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু এখানে তোমরা কেউ দি ব্যবহার করবে না। ওকে, শুধুমাত্র হবে ব্রেকফাস্ট ইজ রেডি, খাও কি রে ব্রেকফাস্টটা কিনা রেডি, প্রস্তুত। আচ্ছা, নাম্বার 7 কি আছে, হি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন ড্যাশ ওয়ার্ল্ড, তাহলে কি হবে? চেষ্টা করো কমেন্ট বক্সে অ্যান্সারটা লেখার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা যারা দুটোরই আগে দি ব্যবহার করেছো তাদের ক্ষেত্রে অ্যান্সারটা একদমই ঠিক হয়েছে। দেখো বেস্ট সুপারলেটিভ ডিগ্রি আমরা শিখেছি, তাই তার আগে দি বসবে। আর আমি এই ওয়ার্ল্ডের আগে যে দি বসে, আর ওয়ার্ল্ডের আগে ইন প্রেপোজিশন থাকুক আর নাই থাকুক, ওয়ার্ল্ডের সঙ্গে সবসময় দি আসবে, এটাও আমি শিখিয়ে দিয়েছি। তাহলে দুটোর ক্ষেত্রেই দি হবে, তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, পরেরটা কি আছে, ডু ইউ প্লে ড্যাশ গিটার, এ এন আর ডি, তিনটের মধ্যে কোনটা হবে চেষ্টা করো, কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, তাহলে তোমরা যারা ডি বেছে নিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট, হি ডু ইউ প্লে দ্য গিটার। আচ্ছা, যদি কেউ এখানে অ্যান করে থাকো তাদের অ্যান্সারটা ঠিক হবে না। তার কারণ কি না, কোনো বাদ্যযন্ত্র যদি বাজানো বোঝায়, বাজাচ্ছে, তখন তার ক্ষেত্রে সবসময় ডি হবে। এখানে প্লে মানে কি, বাজানো। প্লের জন্য অনেকগুলো মানে, প্লে মানে খেলা, প্লে মানে নাটক, প্লে মানে বাজানোও হয়। যখনই কোনো বাদ্যযন্ত্র বাজানো বোঝাবে তখন তার আগে সবসময় কিনা দি বসবে। হি ডু ইউ প্লে দ্য গিটার, ডু ইউ প্লে দ্য হারমোনিয়াম, ডু ইউ প্লে দ্য মাউথ অর্গান, সবসময় দি। আর বুঝবো কি করে সেন্টেন্সে যে প্লেটা বাদ্যযন্ত্রটা বাজানো হচ্ছে কিনা, এটা বোঝার রাস্তা যাবে এই প্লে ভার্বটা থাকবে, প্লে থাকলেই দি করে দেবে। আর প্লে বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে তখন এ বা এন ব্যবহার করা যেতে পারে, তবে ওইটাতে আমরা এখন যাব না। আচ্ছা, এইটার উপরে, এই কোশ্চেনটার উপরে ইলাবোরেটলি করে দেওয়া আছে, ইলাবোরেটলি আমি অ্যান্সারটা করেছি। আমাদের যেটা আমি যেটা আরেকটা ভিডিও দিয়েছি যেখানে 25টা আর্টিকেলস এর উপরে কোশ্চেন আছে, সেখানে এটা আরো ভালো করে শেখানো আছে, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে দিও। আপাতত আমি আরেকবার বলে দিচ্ছি যে যদি করে বাদ্যযন্ত্র বাজানো বোঝায়, আর বাজানো বোঝাবে কি করে বুঝবো না, প্লে এই ভার্বটা থাকবে, তার আগে সবসময় কি না দি হবে। আচ্ছা, তারপরে কি আছে, ড্যাশ উইজডম কামস উইথ এক্সপিরিয়েন্স, অর্থাৎ কি জ্ঞান অভিজ্ঞতার সাথে সাথে আসে। তাহলে এখানে কোন আর্টিকেলটা হবে, এ এন আর ডি, চেষ্টা করো কমেন্ট বক্সে। আচ্ছা, তোমরা যারা জিরো আর্টিকেল বেছে নিচ্ছ বা নো আর্টিকেল বেছে নিচ্ছ তাদের অ্যান্সারটা কারেক্ট। তার কারণ দেখো কি বলছে, যে জ্ঞান অভিজ্ঞতার সাথে সাথে আসে। তাহলে এখানে কোন জ্ঞানের কথা বলছে, সমগ্রভাবে জ্ঞানের কথাটা বলা হচ্ছে, তাই এর আগে কোন রকম কোন আর্টিকেল বসবে না, এটা একটা। আর উইজডম কিনা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত
কোনো দি আর্টিকেল বসে না, তবে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনটার পরে যদি অফ প্রিপোজিশনটা থাকতো তখন দি বসতো। কিন্তু এখানে কি উইজডমের পরে অফ প্রিপোজিশন আছে না নেই আমরা দেখতে পাচ্ছি না, তাই এখানে কোনো আর্টিকেল আসবে না, জিরো আর্টিকেল বা নো আর্টিকেল অ্যান্সার হবে। আর লাস্ট কোশ্চেন কি, হোয়াট ইজ আওয়ার লাস্ট কোশ্চেন? দে আর গোয়িং টু ড্যাশ চার্চ এ এন আর দি। চেষ্টা করো এই চার্চের আগে কি কোনো আর্টিকেল বসবে, কোন আর্টিকেলটা বসবে, অথবা জিরো আর্টিকেল কোনটা হতে পারে? দেখো দে আর গোয়িং টু ড্যাশ চার্চ, আর ব্র্যাকেটে লেখা আছে দেখো ফর প্রেয়ার। যদি প্রার্থনা করার জন্য যায় তাহলে কোনো আর্টিকেল বসবে না, অ্যান্সার হবে জিরো আর্টিকেল, অ্যান্সার হবে জিরো আর্টিকেল অথবা নো আর্টিকেল। ঠিক স্কুলের মতনই একটা নিয়ম, স্কুলে পড়াশোনা করতে যাওয়া বোঝালে যেরকম কোনো আর্টিকেল বসে না, ঠিক একই রকম ভাবে চার্চে যদি কেউ প্রে করতে যাওয়া বোঝায়, প্রে করতে যাচ্ছে বোঝায়, প্রার্থনা করতে যাচ্ছে, এই দেখো লেখা আছে ফর প্রেয়ার, তখন কি না কখনোই কোনো আর্টিকেল বসবে না, এ দি এসব কিচ্ছু বসবে না, জাস্ট দে আর গোয়িং টু চার্চ। তাহলে বুঝতে পারলে? আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখবে, তোমাদের আরো ভালো লাগবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো।